ক্লাস শুরুর আগেই বলে দিই, বিশেষ করে সাগ্নিক অ্যান্ড যারা আছো কয়েকজন, যারা নাকি গত ক্লাসটা করতে পারোনি, দুপুরবেলার দিকে হয়েছিল, সেখানে আমি থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার পার্ট 3 পড়িয়েছিলাম। তো থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তোমরা পার্ট 1 পার্ট 2 সবাই করেছিলে, পার্ট 3টা অনেকে করোনি। তো আমি 3টে ভিডিওই আপলোড করে দেবো, 3টেরই লিঙ্ক দিয়ে দেবো। তো যারা লাস্টের ক্লাসটা করোনি, যেমন সাগ্নিক আমার মনে আছে পার্ট 3টা করোনি, দেখে নেবে, 3টেই পারলে দেখে নেবে, পার্ট 3 দুটো তো করেছো। আচ্ছা, আজকের ক্লাসটা দু একজন করতে পারছে না, তাদের তো আজকের লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা, যেহেতু পরীক্ষা আছে, এক্সাম, ওই জন্য অনেকে করতে পারছে না পড়ার চাপে। এইটা হচ্ছে আজকে টপিক, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। বয়েলস ল তোমরা ক্লাস 9-10-এও পড়েছো, সেখানে আর কিছু নতুন করে বলার নেই, যেগুলো দরকার সেটা আমি বলছি। বয়েলস ল কী বলে বলো, তোমাদের থার্মোডাইনামিক্স পড়ানোর সময় বলেছিলাম, প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, তাই তো? ইয়েস অর নো? অ্যান্ড হোয়েন টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট, এটাই বয়েলস লর বক্তব্য। প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, মানে ভলিউম, এটা যদি ভি বলো, যদি ভলিউম বাড়ে তাহলে প্রেশার কমবে। হোয়েন, যেটা ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট, যেটা টেম্পারেচার, টি ফর টেম্পারেচার শুড বি রিমেইন কনস্ট্যান্ট। ইয়েস অর নো? বুঝতে পারছো সবাই? একটু রিপ্লাই দেবে। ওকে। হ্যাঁ স্যার। ঋতুজা বোঝা যাচ্ছে? ঋতুজা এটা জানো তো, না জানো না? আমি এটা যেহেতু সবাই জানে, 9-10-এ পড়েছে, অত আমি ডিটেলে যাচ্ছি না, জানো? একটু রিপ্লাই দেবে। ঋতুজা, বিকজ ইউ আর নিউ টুডে ইজ ইউর ফার্স্ট ক্লাস, ওই জন্য জিজ্ঞেস করছি। ওকে। It states that the volume of a given mass of gas is, মানে প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, যা একই ভলিউম, তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার, সেটাই বলেছে। তো এখানে যারা থার্মোডাইনামিক্সের ক্লাসটা করেছিল তারা জানো তোমরা যে যদি একটা উদাহরণ দিয়েছে, ইফ ইনিশিয়াল প্রেশার ইজ P1, এই যে এটা দেখাচ্ছে, অ্যান্ড ভলিউম ইনিশিয়াল ছিল V1, একটু পরে প্রেশারটা চেঞ্জ হলো, P2 হলো আর ভলিউম V2 হলো, তাহলে প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। তাহলে কী হবে দেখো, PV ইকুয়ালস টু K, এই যে দেখতে পাচ্ছ, P ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু V, বা V ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু P, V ইকুয়াল টু, তাহলে K বাই P হলো, এই যে এটা, তাহলে পিভি ইকুয়াল টু কে, এই যে এই ফর্মুলা। তার মানে প্রেশার আর ভলিউমের প্রোডাক্টটা কনস্ট্যান্ট থাকছে। সো সেখান থেকে দেখো P1 V1 ইকুয়াল টু P2 V2, মানে ইনিশিয়াল প্রেশার হচ্ছে P1, ইনিশিয়াল ভলিউম হচ্ছে V1, ফাইনাল প্রেশার হচ্ছে P2, ফাইনাল ভলিউম হচ্ছে V2, তাহলে তাদের প্রোডাক্টটা কনস্ট্যান্ট থাকবে, সেটাই দিয়েছে, আর কিছু দেয়নি। এখানে নতুন কিছু নেই। সো পিভি, তাহলে পি ভার্সেস ভি কার্ভটা কীরকম হবে? এরকম হবে। কেন? যে ভলিউম বাড়ছে, দেখো এখানে দেখো ভলিউমটা বাড়ছে, প্রেশারটা দেখো ফল করছে, দেখো এই পয়েন্টে যত যাবে, যত এদিকে যাচ্ছ, প্রেশারটা ফল করছে কি না? ভলিউম যত বাড়ছে প্রেশারটা ফল করছে, দেখতেই পাচ্ছ কার্ভ থেকে। ইয়েস আর নো? তুমি দেখো এখানে, যদি আমি এখানে একটা প্রেশার ভলিউমের কার্ভ আঁকি, এটা মানে কি? এটা প্রেশার, এটা ভলিউম। এবারে কার্ভটা বলছে কীরকম হচ্ছে, না এরকম হচ্ছে। মানে কি? তুমি যে কোনো একটা পয়েন্ট নাও, এই পয়েন্ট নাও, এই পয়েন্টে যখন প্রেশারের ভলিউমের ভ্যালু এত, প্রেশার কত হচ্ছে? পারপেন্ডিকুলার টানো, দিস ইজ দ্য প্রেশার, প্রেশারের তখন এরকম ভ্যালু। এবার যখন ধরো ভলিউম বাড়লো, ভলিউম বাড়ছে মানে কি? তুমি ভলিউমটা এক্স অ্যাক্সিস বরাবর আছে, তার মানে তুমি এইদিকে যাবে, তাহলে ভলিউম এইখানে এখন যা ছিল এটা ধরো V1, আর ভলিউম বেড়ে ধরো এখানে V2 হলো, মানে এই পয়েন্টে তাহলে প্রেশার কত? দেখো এইটা প্রেশার কইটুকু হচ্ছে, এইটুকু হচ্ছে না, যে ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি, তাহলে প্রেশারের ভ্যালু কমলো কিনা? ভলিউম V1 থেকে V2 হলো, তখন প্রেশারের ভ্যালু কত হলো? এখান থেকে কমে এইটুকু হয়ে গেল, মানে এটা ধরো অরিজিনাল প্রেশার ছিল P1, মানে এইটা, আর ভলিউম যখন V2 তখন প্রেশার কত হচ্ছে? দেখো এইটুকু হচ্ছে, দ্যাট ইজ P2। বুঝতে পেরেছে ঋতুজা? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? বুঝে গেছে? না বুঝে থাকলে, না বুঝতে পারলে জিজ্ঞেস করবে। এখন হয়তো কারো দেখতে অসুবিধা হতে পারে, বিকজ বোর্ডে তো পড়াচ্ছি না, ওই জন্য এই জিনিসটা আর তোমাদের আর এই
5-6 দিন হবে, তারপরে আবার নর্মাল ওয়েতে আমি ফিরে যাব। কারণ ঋতজা একটু রিপ্লাই দেবে, বুঝতে পারছো? হ্যালো ঋতজা, ওকে। বাকিরা বুঝতে পারছো তো সবাই? ওকে, তাহলে ওটাই দেখি যে প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। এবার এইখানে দেখো পি এর সাথে 1/v প্লট করেছে। দেখো ভি বাড়ছে মানে কি একটু বলো তো সবাই? ভি বাড়ছে এদিকে মানে কি, ভিটা বাড়ছিল, ভি বাড়ছে মানে কি 1/v কমছে না? ইয়েস অর নো? বুঝতে পারছো সবাই? ধরো একটা সংখ্যা এক্স, এক্সের ভ্যালু 1 2 3 4 এরকম হচ্ছে, তার মানে কি এক্সের ভ্যালু বাড়ছে। তাহলে 1/x-এর ভ্যালু কী হবে বলো? বাড়বে না কমবে? কমবে। প্রথমে 1/x-এর ভ্যালু কত? 1। তারপরে যখন নাকি 2x-এর ভ্যালু, তখন 1/x-এর ভ্যালু কত? 1/2। ইয়েস অর নো? তারপরে 1/x-এর ভ্যালু 1/3, তারপরে 1/x-এর ভ্যালু 1/4। তার মানে কি এক্স যখন বাড়ে, যদি কোনো ভ্যারিয়েবলের সংখ্যা বাড়ে, তাহলে তার 1/that কমতে থাকে। একটু রিপ্লাই দেবে, তাই তো? ইয়েস অর নো? এখানেও দেখো প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি, দেখতে পাচ্ছ? তার মানে কি প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/v। তার মানে দেখো পি ইকুয়াল টু 1/v ইন্টু সাম কনস্ট্যান্ট কে। তার মানে দেখো ভি যদি বাড়ে তাহলে প্রেশার কমবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তার মানে ভি যদি বাড়ে তাহলে পি কমছে, এই তো? তাহলে এবার বলো 1/v যদি বাড়ে তাহলে কি হবে? 1/v বাড়ছে মানে কি বলো? এই যে 1/x এক্ষেত্রে কম ছিল, তার মানে 1/x যদি বাড়ে তার মানে কি হবে? x কমবে না? একটু রিপ্লাই দেবে। ধরো এবার 1/x এর ভ্যালু 2 4 6 এরকম করে 1/x এর ভ্যালু বাড়ছে, তার মানে x এর ভ্যালু কত বলো? 1/2 1/4 1/6। ইয়েস অর নো? তার মানে 1/x এর ভ্যালু যদি বাড়ে তাহলে x এর ভ্যালু কমছে। একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? তো এখানে সিম্পল দেখো 1/v এর ভ্যালু যদি বাড়ে তার মানে কি v এর ভ্যালু কমছে, 1/v এর ভ্যালু বাড়ছে তার মানে কি v এর ভ্যালু কমছে। সো v এর ভ্যালু যদি কমে তার মানে কি v এর ভ্যালু কমলে প্রেশার বাড়বে। বুঝতে পারছো সবাই? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? দ্যাট মিনস p ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/v। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। ওকে, সেটাই সেই গ্রাফটা এখানে আছে। দেখো যদি 1/v এক্স অ্যাক্সিস বরাবর প্লট করো তাহলে প্রেশার কি হবে? 1/v বাড়লে পি বাড়বে, সেটাই দিয়েছে এখানে, আর কিছু না। এটা বয়েলস ল, টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, ব্যাস, আর কিছু এরকম নেই। আচ্ছা, এরপর আমি চলে যাচ্ছি পাশেরটায়, এটা তোমাদের চার্লস ল বলেছে। চার্লস ল কী বলছে তোমরা জানো? ইট স্টেটস দ্যাট ইফ প্রেশার রিমেন্ড কনস্ট্যান্ট, যদি প্রেশার কনস্ট্যান্ট থাকে তাহলে ভলিউম অফ দ্য গ্যাস ইনক্রিজেস or decreases by 1/273 times of its volume at 0 degree centigrade। মানে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই গ্যাসটার ভলিউম V0 হয়, 0 ডিগ্রিতে তোমরা পড়েছো, তাও একটু আমি শর্টে বলে দিচ্ছি। যদি গ্যাসটার ভলিউম 0 ডিগ্রি সেন্টিগ্রেডে V0 হয়, যে এখানে বলেছে, তাহলে পার 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করলে ওর ভলিউম কত বাড়বে? 0 ডিগ্রিতে ওর যা ভলিউম তার 1/273 টাইমস বাড়বে। তাহলে দেখো যদি পার 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করলে ওর ভলিউম কত বাড়ছে? 0 ডিগ্রিতে V0 ভলিউম, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লে কত হবে? V0/273, এই অ্যামাউন্টটা বাড়বে কত? 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লে। বুঝতে পারছো সবাই? একটু রিপ্লাই দেবে, সেটাই লিখেছে। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লে কত তো ফাইনাল ভলিউম কত হবে? V0 প্লাস দিস, একটু রিপ্লাই দেবে। তাহলে 2 ডিগ্রি বাড়লে কত হবে? আবার V0/273 এত টাইমস বাড়বে। এরকম করে করে টি ডিগ্রি সেন্টিগ্রেড হলে কত বাড়বে সেটা বলেছে। বুঝতে পেরেছো সবাই? একটু রিপ্লাই দেবে। এটা তো তোমাদের 9-10-এর কনসেপ্ট, মনে আছে না ভুলে গেছো? ঋতুজা মনে আছে বা বুঝতে পারছো সবাই? একটু রিপ্লাই দেবে। এখানে নিয়ে আর বেশি বলার এখানে কিছু নেই। অংশুমান বা অংশুময় মনে হয়। ওকে, তার মানে বয়েলস ল কী বলছে এখানে? ভলিউম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, সেটাই বলছে, সেটাই এখানে বলেছে, আর কিছু নেই। ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার।
সরি চার্লস ল বলছে, এটা চার্লস ল বলছে ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, সেটাই হয়েছে, ভি ইজ প্রপোর্শনাল টু টি। এবার গেল-লুসাক্স ল যেটা বলছে সেটা কি বলছে না, সেটা সেমই বলছে প্রেশারের সাথে টেম্পারেচারের রিলেশন, এও ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস বলছে। যেমন নাকি চার্লস ল, তোমার বয়েলস ল দেখলে পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/v, চার্লস ল দেখলে ভি ইজ প্রপোর্শনাল টু টি, তেমনি গেল-লুসাক্স ল বলছে প্রেশার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, মানে টেম্পারেচার বাড়লে গ্যাসের প্রেশার বাড়ে যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে। তো তোমাদের এখানে পয়েন্ট টু বি নোটেড, প্রত্যেকটা ভ্যারিয়েবলের সাথে যখন রিলেশন পড়বে, আচ্ছা একটু লাইনে থাকো। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, না না এখন রিল্যাক্সে থাকো, স্ট্রেস নিতে হবে না, তোমার টেনশন নিতে হবে না, আমি সব রেকর্ডিং দিয়ে দেবো, ঠিক আছে? এখন ওকে ওকে, নো প্রবলেম, এখন সুস্থ হয়ে নাও, সাবধানে থাকো। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ ক্লাসে আছি, দাও দাও, হ্যাঁ 1 সেকেন্ড, হ্যাঁ দাও। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে। হ্যাঁ সবাই শুনতে পাচ্ছ? হ্যালো, সবাই শুনতে হ্যাঁ পাচ্ছ? স্যার। ওই একজনের ফোন এসেছিল, স্টুডেন্টের, ঠিক আছে। তো গেল-লুসাক্স ল যেটা বলছে, দেখো তোমাদের বয়েলস লতেও কিন্তু এই ভ্যারিয়েবলগুলো মনে রাখবে যে প্রেশার ইনভার্সলি প্রপোর্শনাল টু যখন ভলিউম আছে তখন কি কনস্ট্যান্ট থাকছে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকছে, এটা যেন মাথায় থাকে, এটা লিখলে এটা যেন ডিনোট করবে। আর চার্লস লতে যখন ভলিউম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার থাকছে, কে কনস্ট্যান্ট থাকছে বলো, প্রেশার কনস্ট্যান্ট থাকছে, এটা যেন, এগুলো যেন মাথায় থাকে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি পয়েন্টস। সিমিলারলি গেল-লুসাক্স লতে যখন প্রেশার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার হচ্ছে, কে কনস্ট্যান্ট থাকছে, ভলিউম কনস্ট্যান্ট থাকছে, ওয়েন ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট, এগুলো যেন মাথায় থাকে, ঠিক আছে? এবার দেখতে পাচ্ছ প্রেশার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার বলে দিয়েছে। এবার পারফেক্ট গ্যাস ইকুয়েশন, এটাতে আমার সেরকম বলার কিছু নেই, তোমরা সবাই জানো পিভি ইকুয়াল টু এনআরটি, মানে এটা কি, যখন নাকি তোমার প্রেশার ভলিউম টেম্পারেচার তিনটেই ভ্যারিয়েশন হচ্ছে, তিনটেরই ভ্যারিয়েশন হচ্ছে, তাহলে এটা তোমাদের থার্মোডাইনামিক্স পড়াতে গিয়ে আমি মনে হয় বলেছিলাম। তো তিনটে কোন রুল মেনে চলে, তিনটের ভ্যারিয়েশনই কোন রুল মেনে চলে, দ্যাট ইজ দ্য পারফেক্ট গ্যাস ইকুয়েশন, পিভি ইকুয়াল টু এনআরটি। দেখো প্রেশার চেঞ্জ হচ্ছে, ভলিউম চেঞ্জ হচ্ছে, টেম্পারেচারও চেঞ্জ হচ্ছে, তাহলে কীভাবে ওরা চেঞ্জ হবে, সে তাদের ভ্যারিয়েশন, দ্য চেঞ্জ অফ প্রেশার ভলিউম অ্যান্ড টেম্পারেচার, অর ইউ ক্যান সে দ্য ভ্যারিয়েশন অফ পিভিটি উইল বি গভর্নড বাই দ্য রুল পিভি ইকুয়াল টু এনআরটি, এই রিলেশনটা মেনে চলবে। এবার এর ডেরিভেশন দিয়েছে, তোমরা 9-10-এও পড়েছো এটা, পিভি ইকুয়াল টু এনআরটি, বা আমি শর্টে বলেও দিচ্ছি এখানে একবার, যেহেতু সামনেই দেখতে পাচ্ছ। ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, তোমরা জানো যখন বয়েলস ল অনুযায়ী। আচ্ছা চার্লস ল অনুযায়ী ভি প্রপোর্শনাল টু টি, তাহলে দুটোকে যদি কম্বাইন করো ম্যাথামেটিক্স দিয়ে, তাহলে কী হবে, ভি ইজ প্রপোর্শনাল টু টি বাই পি, তাই না? দেখো যদি জানো, এটা একটা সিম্পল ম্যাথামেটিক্সটা জানো হয়তো সবাই, বলেও দিচ্ছি। ধরো এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই অ্যান্ড এক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/z, তাহলে দুটোকে কম্বাইন যদি করো, ধরো এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই যখন জেড ইজ কনস্ট্যান্ট, হোয়েন জেড ইজ কনস্ট্যান্ট, তাই তো, আমি একটু লেখাটাই হচ্ছে, অ্যান্ড এক্স ইজ প্রপোর্শনাল টু 1/, মানে এক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু জেড যখন ওয়াই কনস্ট্যান্ট, একটু রিপ্লাই দেবে, তাই তো? আমি কনস্ট্যান্টটা কে দিয়ে লিখে দিচ্ছি, কে দিয়ে লিখে, তাহলে এক্স ইজ প্রপোর্শনাল টু কী দাঁড়ালো, ওয়াই বাই জেড। এটা কখন হবে বলো, যখন বোথ আর ভ্যারিয়েবল, মানে ওয়াইও ভ্যারি করছে, জেডও ভ্যারি করছে, মানে এটা কখন হবে, এটা তো বইয়ে লেখা নেই ওখানে, ওয়াই অ্যান্ড জেড বোথ আর নট কনস্ট্যান্ট, বোথ আর ভ্যারি, বোথ আর সাইমালটেনিয়াসলি ভ্যারি, বোঝা যাচ্ছে? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। তো সিমিলারলি দেখো এখানে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, মানে কি, টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল এখানে, এখানে টেম্পারেচার ওয়াজ কনস্ট্যান্ট। ভি ইজ প্রপোর্শনাল টু টি, মানে কি, এখানে প্রেশারটা কনস্ট্যান্ট ছিল। এবার ভি ইজ প্রপোর্শনাল টু টি বাই পি, এই ক্ষেত্রে কী হচ্ছে বলো, প্রেশার অ্যান্ড টেম্পারেচার বোথ আর ভ্যারি, বুঝতে পারছো তো, সেটাই বললাম। তার মানে দেখো ভলিউম ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু টি বাই পি হচ্ছে, প্রপোর্শনালিটিটাকে সরাতে গেলে, তাহলে পি এদিকে নিয়ে যাও, পি ভি বাই টি ইজ কনস্ট্যান্ট থাকছে, যেটা বলেছিলাম তোমাদের। তার মানে পিভি বাই টি ইজ কনস্ট্যান্ট, তো এখানে সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে ইউনিভার্সাল, মানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে এখানে আর বলে, তো পিভি ইকুয়াল টু আর টি,
এবার এটা হচ্ছে ফর 1 মোল অফ গ্যাস, এই যে লিখেছে ফর 1 মোল অফ গ্যাস। এবার ফর n মোল অফ গ্যাস কী হবে না পিভি ইকুয়াল টু nRT হবে। এবার এই কনসেপ্টটা হোয়াট ইজ 1 মোল, হোয়াট ইজ মোর দ্যান 1 মোল, সেগুলো তোমরা সবাই পড়বে পরবর্তীকালে। তোমাদের আমি ডিটেলে যখন 12 উঠে যাবে এই অঙ্কগুলো করাবো, এবং যত প্রবলেম করবে তত কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। হোয়াট ইজ মোল, হোয়াট ইজ 1 গ্রাম মোল, এইগুলো আরও ক্লিয়ার হবে, সেটা তোমাদের চিন্তা করতে হবে না, বুঝতে পারবে। তো আপাতত জেনে রাখো এইটুকু, এক্সামের পারপাসে এগুলো ডিটেলে আমি করাবো অঙ্ক, এবং তোমরা যদি করে থাকো তাও বুঝতে পারবে। এখানে এত অবধি থাকার পরে দেখতে হবে না, পরে আমি এগুলো করলে গেলে কী হবে, কনফিউশন হয়ে যাবে। এই বোলসম্যান কনস্ট্যান্ট এগুলো আমি পরে করাবো, এখানেই আছে, একটু পরে আছে। তো এখানে তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন ডেরিভেশনটা এখানেই শেষ হয়ে যাচ্ছে, পিভি ইকুয়াল টু nRT। ঠিক আছে, এত অবধি দেখলেই হবে। এরপরে আমি নেক্সট টিসে যাচ্ছি, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তো এখানে দেখো এসেছিলো কি পিভি ইকুয়াল টু nRT এসেছিলো, তো পিভি ইকুয়াল টু nRT এই ইকুয়েশনটায়। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু কত আসছে, পিভি বাই এনটি, সেটাই এখানে দিয়েছে, আর ইকুয়াল টু পিভি বাই এনটি, প্রেশার ভলিউম বাই নাম্বার অফ মোলস বাই টেম্পারেচার। ঠিক আছে, এটা এসছে। এবার এখানে দেখো তাহলে আর এর ইউনিটটা কী হবে, প্রেশারের ইউনিট ইন্টু ভলিউমের ইউনিট বাই টেম্পারেচার, আর এন তো নাম্বার অফ মোলস, সেটাই দিয়েছে এখানে। দেখো এসআই ইউনিট অফ কী হয়েছে, জুল পার মোল। এই ইউনিটটা যেন মাথায় থাকে, এগুলো বুঝে নিলে বাট যেন মনে রাখবে, একদম রেডিমেড মনে থাকে যেন, এটা অনেক কাজে লাগবে পরবর্তীকালে। আর এর এক এক সময় এক একটা এই ভ্যালুটাও পারলে মনে রাখবে, যেগুলো দরকার আমি বলে দিচ্ছি। এই যে জুল পার মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, এই যে ইউনিটটা তো এখান থেকে পাচ্ছ, আর এর এই ভ্যালুটাও মনে রাখবে। এসআই এটা হচ্ছে এসআই ইউনিট, এই যে 8.31 যেটা পাচ্ছ এটা হচ্ছে এসআই ইউনিট, এটা মুখস্থ রাখবে, একদম মনে রাখবে, কারণ অঙ্ক করতে কাজে লাগবে। অনেক সময় বিভিন্ন প্রবলেম করতে গেলে এটা বলে দেবে না, তোমাকে এটা ইউটিলাইজ করতে হবে। ধরো পিভি ইকুয়াল টু nRT, তো এই ফর্মুলাটা তোমাকে 1 মোল গ্যাস বলে দিল, তাহলে পিভি ইকুয়াল টু এনের জায়গায় 1 RT হলো। প্রেশার বলে দিয়েছে, ভলিউম বলে দিয়েছে, তোমাকে টেম্পারেচারটা বার করতে হবে। তাহলে তুমি দেখো ওখানে যদি আর এর ভ্যালুটা না জানো, তুমি তাহলে টেম্পারেচার বার করতে পারবে না, বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। এই যে পিভি ইকুয়াল টু nRT, এই যে পিভি ইকুয়াল টু nRT, এরকম ধরো একটা অঙ্ক বলে দিল, তোমাদের প্রেশারের ভ্যালু বলে দিয়েছে, এত 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 ভ্যালু, ভলিউমের ভ্যালু বলে দিয়েছে, আর কিছু বলে দেয় না, আর বলে দিয়েছে 1 মোল কি 2 মোল গ্যাস। যদি 2 মোল গ্যাস বলে তাহলে n ইকুয়াল টু 2, প্রেশার ভলিউম বলে দিয়েছে। এবার তোমাকে টেম্পারেচার বার করতে বলেছে। দেখো তোমাকে যদি টেম্পারেচার বার করতে বলে, তুমি পি এর ভ্যালু বসিয়ে দিতে পারবে, বলে দিয়েছে, ভি এর ভ্যালু বসিয়ে দিতে পারবে, এন এর ভ্যালু বসিয়ে দিতে পারবে, বাট টেম্পারেচার তুমি ততক্ষণ বার করতে পারবে না যতক্ষণ না তুমি আর এর ভ্যালুটা জানছো না। সো ইফ ইউ ক্যান রিমেম্বার দ্য ভ্যালু অফ আর অ্যাট দ্য স্পেসিফাইড ইউনিটস, তাহলে তুমি এখান থেকে টেম্পারেচারটা বার করতে পারবে। বোঝা গেছে? সবাই একটু রিপ্লাই দেবে। ঋতজা বোঝা গেছে কী বললাম? ওই জন্যই আর এর ইউনিটটা পারলে মনে রাখার চেষ্টা করো, ভ্যালুটা 8.31 জুল পার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর সিজিএস ইউনিটে এত ক্যালোরি পার মোল ইনভার্স পার ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ এরকম ওরা করে, অনেক সময় কোশ্চেনে দিয়ে দেয় না, বিভিন্ন জায়গায় দেয় এরকম। ঠিক আছে, একটু রিপ্লাই দেয়, সবাই বুঝতে পারছো? ঋতজা বোঝা যাচ্ছে? ঋতজা বোঝা যাচ্ছে? ওকে। তারপরে আইডিয়াল গ্যাস, হোয়াট ইজ অ্যান আইডিয়াল গ্যাস? আইডিয়াল গ্যাস হচ্ছে কি, রিয়েল মানে এই যে আইডিয়াল গ্যাসের একদম যেটা নাকি ইকুয়েশনটা বললাম, আর রিয়েল বাস্তবে দেখা যায় যে এই পিভি ইকুয়াল টু nRT, এটা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, মানে আদর্শ গ্যাস বাংলায় বলে। আর রিয়েল গ্যাসে, ইন রিয়েল ওয়ার্ল্ডে কী হয়, আইডিয়াল ফর্মুলাটা ওদের থেকে বিচ্যুতি ঘটে, মানে প্রপার পিভি ইকুয়াল টু nRT সমস্ত গ্যাসগুলো মেনে চলে না, যেটা হচ্ছে রিয়েল গ্যাস। এই যে রিয়েল গ্যাস, ঠিক আছে, রিয়েল গ্যাস দেখা যায় এই ফর্মুলাটা মেনে চলে না, মানে এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশন। আইডিয়াল কেসে প্রেশার ভলিউম টেম্পারেচার কী নিয়ম মেনে চলবে, কোন ইকুয়েশন না, পিভি ইকুয়াল টু nRT। বাট রিয়েল ওয়ার্ল্ডে এই ইকুয়েশনটা সবসময় মেনটেন হয় না, রিয়েল গ্যাসটা মেনে চলে না। এবার কোন ক্ষেত্রে রিয়েল গ্যাস অনেকটা আইডিয়াল গ্যাসের মতো আলোচনা, মানে কোন কন্ডিশনে নর্মাল রিয়েল ওয়ার্ল্ডের গ্যাসগুলো আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে, একটা পার্টিকুলার কন্ডিশন আছে, এইখান থেকে একটা কোশ্চেন আছে, ইন হুইচ কেস বা কোন কন্ডিশনে রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে। তার অ্যান্সারটা এই গ্রাফ থেকে পাবে। ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন একটু বড় আছে, ডেরিভেশনটাও বড় আছে, ডিটেলে তোমরা পরে করতে পারবে যে ইউনিটের জন্য, বাট বোর্ড এক্সামের পারপাসে বলে রাখছি। এই গ্রাফ দেখে আমি বুঝিয়ে দিচ্ছি, গ্রাফ একটা উপরে কার্ভ আছে, সেটা দেখে বোঝাচ্ছি।
তো আইডিয়াল গ্যাসের ইকুয়েশন পিভি ইকুয়াল টু এনআরটি। তো এবার দেখো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দ্য ফলোয়িং অ্যাজাম্পশন, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কতগুলো অ্যাজাম্পশন ধরে নেওয়া হয়েছে যে গ্যাসগুলো এরকম ওর নেচার কি। এক নম্বর, গ্যাসের যে মলিকিউলগুলো আছে, দ্য সাইজ অফ দ্য গ্যাস মলিকিউলস ইজ ভেরি স্মল। এটা একটা ইম্পর্টেন্ট, গ্যাসের মলিকিউলের সাইজ খুব ছোট, মানে গ্যাসটা যেই কন্টেনারে আছে সেই কন্টেনারের সাইজের কম্প্যারিজনের তুলনায় গ্যাসের মলিকিউলের সাইজগুলো খুবই নেগলিজিবলি স্মল। তো যেহেতু নেগলিজিবলি স্মল, তার মানে কি বুঝতে পারো না, টোটাল গ্যাসটার ভলিউম ওই কন্টেনারটার ভলিউমের সাথে সমান। যদি নেগলিজিবলি স্মল না হতো তাহলে কি হতো বলো তো, গ্যাসটার ভলিউম কন্টেনারের ভলিউমের থেকে কিছু পরিমাণ কম হতো, বিকজ ওদের মলিকিউলগুলো কিছু পরিমাণ ভলিউম জুড়ে থাকতো। বোঝা যাচ্ছে? একটু রিপ্লাই দেবে, yes or no? And the another thing is there is no force of attraction among the molecule of the gas, মানে গ্যাসের মলিকিউলগুলোর ভেতরে ইন্টার অ্যাটমিক কোনো অ্যাট্রাকশন ফোর্স নেই, মানে মলিকিউল অফ দ্য গ্যাসের মধ্যে একে অপরের ওপর কোনো অ্যাট্রাকশন ফোর্স নেই। এই দুটো হচ্ছে আইডিয়াল কন্ডিশন। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে দেখা যায় কি না, ওদের মধ্যে সামান্য পরিমাণ অ্যাট্রাকশন থাকে এবং ওদের সামান্য পরিমাণ সাইজ, মানে সাইজ থাকে, মলিকিউল টু মলিকিউলের তো মিনিমাম একটা সাইজ থাকবে, এটাই ডিফারেন্স। এইবার তাহলে কোন কন্ডিশনে রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে, এর উত্তরটা এখানে আছে। এটা আমি তোমাদের কার্ভ থেকে পড়াবো। লো প্রেশার, এটা ভেরি ইম্পর্টেন্ট, লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচারে রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে, একটা ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম? লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার, এই কন্ডিশনে রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে। একটু রিপ্লাই দেবে, বুঝতে পারছো? সবাই শুনতে পেরেছো? এসব না, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ স্যার। ওকে, এখানে কতগুলো গ্যাস আছে, দ্যাট ইজ হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম। অল দিজ অল আর দ্য গ্যাসেস হুইচ বিহেভস লাইক এ আইডিয়াল গ্যাস, আর আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে। এইবার দেখো একটা কার্ভ এখানে এঁকেছে, পরে আমি দেখাচ্ছি। পিভি বাই এনটি, প্রেশার ইন্টু ভলিউম বাই টি ভার্সেস প্রেশার। পিভি বাই টি ওপরে ওয়াই অ্যাক্সিস বরাবর, এখানে নেই, আমি একটু পরে দেখাচ্ছি। পিভি বাই এনটি ওয়াই অ্যাক্সিস বরাবর রাখবে আর প্রেশারটা এক্স অ্যাক্সিস বরাবর রাখবে ফর ডিফারেন্ট টেম্পারেচার। ডিফারেন্ট টেম্পারেচারে পিভি বাই এনটি ভার্সেস প্রেশারের একটা গ্যাস আমার কার্ভ রেখেছে। এইটা এই দেখো, পিভি বাই এনটি দেখতে পাচ্ছ এখানে, পিভি বাই এনটিটা ওয়াই অ্যাক্সিস বরাবর আর প্রেশারটা এক্স অ্যাক্সিস বরাবর। দেখো পিভি বাই এনটিটা কি হচ্ছে বলো তো আলটিমেটলি, এই যে পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে পিভি বাই এনটি করলে কি আসছে? আর আসছে না? তো আর তো কনস্ট্যান্ট, ইয়েস অর নো? তো এটা কার ইকুয়েশন? রিয়েল গ্যাসের, এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন। তো আইডিয়ালি কী হবে? পিভি বাই এনটিটা কনস্ট্যান্ট থাকবে, দ্যাট ইজ আর। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। সো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি বাই এনটিটা কী হবে বলো? কনস্ট্যান্ট থাকবে, ইয়েস অর নো? বিকজ আর ইজ এ কনস্ট্যান্ট অ্যান্ড ইট ইজ এ আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তো আইডিয়াল গ্যাসের তুমি যদি পিভি বাই এনটিটা ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করো, এর ভ্যালুটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। ইট উইল নট ডিপেন্ড অন প্রেশার অর ভলিউম অর টেম্পারেচার, ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বিকজ ইট ইজ এ কনস্ট্যান্ট। হ্যাঁ স্যার। দেখো এখানে ওটাই হচ্ছে, পিভি বাই এনটিটা, এই লাইনটা দেখো, এই স্টেট লাইনটা দেখো, একটা স্টেট লাইন আছে, দেখতে পাচ্ছ? এটা একটা স্টেট লাইন। দেখো লেখা আছে আইডিয়াল গ্যাস। এই যে স্টেট লাইনটা পাচ্ছ, এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের কার্ভ। দেখো প্রেশার বাড়ছে, এদিকে বাড়ছে প্রেশার, বাট পিভি বাই এনটির ভ্যালু কি বাড়ছে? বাড়ছে না, এটা কনস্ট্যান্টই আছে। এইবার বাকি টেম্পারেচারগুলো যেটা দেখতে পাচ্ছ, বাকি কার্ভগুলো কি হচ্ছে যে T1 বলো, T2 বলো, T3, মানে এই লাইনটা, এই তিনটে হচ্ছে তিনটে ডিফারেন্ট রিয়েল গ্যাসের জন্য ড্র করা হচ্ছে। এই তিনটে লাইন কিন্তু রিয়েল আইডিয়াল গ্যাসের না, এটা হচ্ছে রিয়েল গ্যাসের লাইন। দেখতে পাচ্ছ পিভি বাই এনটিটা ফর দিস টেম্পারেচার অফ রিয়েল গ্যাস T1, T2, T3, দেখো প্রেশার যত বাড়ছে এর ভ্যালুটাও ভ্যারি করছে। প্রথমে দেখো কমছে, তারপর আবার বাড়ছে, কমছে বাড়ছে, দেখতে পাচ্ছ? T1, T2, T3 তিন ক্ষেত্রেই কমছে বাড়ছে। একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? বোঝা যাচ্ছে? তার মানে কি এটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন মেনে চলছে না। সো দিজ আর দ্য কার পিভি বাই এনটি ভার্সেস পিভি বাই এনটিটা দেখো রিয়েল গ্যাসের ক্ষেত্রে কিন্তু মেনে চলছে না আইডিয়াল গ্যাসের ফর্মুলা, আইডিয়াল গ্যাসের কনস্ট্যান্টটা থাকছে না।
তো এইটা দেখো রিয়েল গ্যাসগুলো কখন আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করছে একটু মন দিয়ে দেখো, যখন প্রেশারটা ভেরি লো। যদি তুমি প্রেশারটা খুব লো মানে কি জিরোর কাছে থাকো, একটু রিপ্লাই দেবে, প্রেশারটা জিরোর কাছে, ধরো এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টে তিনটে রিয়েল গ্যাসই দেখো ওর ভ্যালুটা আর এর সমান হচ্ছে, দেখতে পাচ্ছ? স্টার্টিং পয়েন্ট তিনটেরই সেম, ইয়েস অর নো একটু রিপ্লাই দেবে। স্টার্টিং পয়েন্ট তিনটে রিয়েল গ্যাসেরই সেম, 8.314 থেকে স্টার্ট করছে। তো লো প্রেশারে দেখো সবার ভ্যালুই কিন্তু আইডিয়াল গ্যাসের PV/NTর সাথে সমান, বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। লো প্রেশার মানে কি প্রেশারটা এদিকে জিরোর কাছে, বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে ঋতজা অ্যান্ড অল অফ ইউ। হ্যাঁ স্যার। অ্যান্ড এগেইন দেখো যদি টেম্পারেচারটা খুব হাই হয়, দেখো এই তিনটের মধ্যে এই কার্ভটা T3 কার্ভ, এই লাইনটা T3, এই যে এই লাইনটা T3, এই সেকেন্ড লাইনটা কি T2, থার্ড লাইন ওপরের একদম এই ছোট্ট কার্ভটার এই লাইনটার টেম্পারেচার কত T1। এবার দেখো ডান দিকে লিখে দিয়েছে কোন টেম্পারেচারটা বড় কোনটা ছোট, দেখো লিখে দিয়েছে T1 ইজ গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T3, মানে এই যে তিনটে কার্ভ দিয়েছে কোনটা টেম্পারেচার সবচেয়ে বেশি বলো, T1টার বেশি। এবং দেখো T1 কার্ভটা দেখো ওই হরাইজন্টাল লাইনের খুব কাছাকাছি আছে, আইডিয়াল গ্যাসের লাইনের খুব কাছাকাছি আছে, দেখতে পাচ্ছ? ইয়েস অর নো? তার মানে দেখো T1 যে রিয়াল গ্যাসটা, ওর টেম্পারেচার যেহেতু খুব বেশি, ও আইডিয়াল গ্যাস ইকুয়েশনের থেকে ওর বেশি ডেভিয়েশন হয়নি, আইডিয়াল গ্যাসের বিহেভিয়ার থেকে ওর বেশি ডেভিয়েশন হয়নি কম্পেয়ার টু দ্য আদার গ্যাসেস যাদের টেম্পারেচার T2 অ্যান্ড T3। তার মানে দেখো টেম্পারেচার যত কমছে তত ডেভিয়েশন অফ দ্য রিয়েল গ্যাস উইথ রেসপেক্ট টু দ্য আইডিয়াল গ্যাস বাড়ছে। মানে বাংলায় যদি বলি বিচ্যুতি, মানে রিয়েল গ্যাসের ব্যবহারের বা ওদের বিহেভিয়ারের বিচ্যুতি আইডিয়াল গ্যাসের থেকে বেশি হচ্ছে যদি টেম্পারেচারটা বা তাপমাত্রা কমে যায়, বুঝতে পারছো? ঋতজা একটু রিপ্লাই দেবে। তার মানে উচ্চ চাপ, যদি বাংলায় বলি উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ, দেখো চাপ যত কমছে আর টেম্পারেচার যত বাড়ছে রিয়েল গ্যাসের বিহেভিয়ারটা আইডিয়াল গ্যাসের কাছাকাছি হচ্ছে। এই যে এই লাইনটা দেখি বোঝা যাচ্ছে, বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে সবাই। ঋতজা বোঝা যাচ্ছে? Yes, sir. ঋতজা অ্যান্ড গেহেনা, সাগনিক, ক্লিয়ার? তোমরা শুধু এই লাইনটাই স্যার। পড়ো, এই কার্ভটাই পড়ো, আর কিছু পড়তে হবে না, ইট ইজ সাফিসিয়েন্ট। এখান থেকে বুঝতে পারছো, এই জিনিসটা বলে রাখলাম। আপাতত এখানে আর কিছু দরকার নেই, এখানে দেখতে পারলো বাট এটা অত ই করে লাভ নেই, এগুলো কনফিউশন বেড়ে যাবে। এইখানে কিছু প্রবলেম দিয়েছে, এই প্রবলেমগুলো দেখবে, যেই ফর্মুলা দিয়েছি সেই ফর্মুলা বেসড প্রবলেম, পরিষ্কার বুঝতে পারবে, দেখবে এখানে প্রচুর এক্সাম্পল আছে, একটু দেখে নেবে। এবার কাইনেটিক থিওরি অফ অ্যান আইডিয়াল গ্যাস, কাইনেটিক থিওরি অফ আইডিয়াল গ্যাস কি বলছে, আইডিয়াল গ্যাস নট রিয়াল। আইডিয়াল গ্যাসে কী কী অ্যাজাম্পশন হয়েছে বলেছিলাম, এটা বলেছিলাম মলিকুলারগুলো কোনো সাইজ নেই ইত্যাদি বলেছিলাম। তো আইডিয়াল গ্যাস ইন স্টেট অফ র্যাপিড কন্টিনিউয়াস মোশন, মানে আইডিয়াল গ্যাসের মলিকিউলগুলো র্যাপিড র্যান্ডাম মোশনে থাকে সবসময়। আচ্ছা একটু দেখি আরো, আইডিয়াল গ্যাসের মলিকিউলগুলো র্যান্ডাম মোশনে থাকে, ধরো এটা একটা আইডিয়াল গ্যাসের, একটা ধরো গ্যাস কন্টেনার আছে, এর মধ্যে বিভিন্ন মলিকিউল আছে। তো আইডিয়াল গ্যাসের মলিকিউলগুলো কী হবে, ওরা র্যান্ডাম মোশনে থাকবে, ওরা র্যান্ডাম, মানে যে কোনো গ্যাস রিয়েল গ্যাসের ক্ষেত্রে দেখবে ওরা র্যান্ডামভাবে বিভিন্ন দিকে ঘুরে বেড়াবে, ঠিক আছে? র্যান্ডামভাবে বিভিন্ন দিকে ঘুরে বেড়াবে, র্যান্ডাম ভেলোসিটি থাকবে। ভেরিয়াস প্রপার্টিস লাইক প্রেশার, টেম্পারেচার, এনার্জি ইত্যাদি এক্সপ্লেন হবে। অ্যাজাম্পশনগুলো দেখো 1 নম্বর থেকে, অল গ্যাসেস কনসিস্ট অফ মলিকিউলস, দ্য মলিকিউলস আর রিজিড ইলাস্টিক স্পিয়ার্স অ্যান্ড অল ইন অল রেসপেক্ট দ্য গ্যাস ডিফারেন্ট, এটা যেটা ইম্পর্টেন্ট, ডিফারেন্ট গ্যাসের মলিকিউলের নেচারও ডিফারেন্ট হয়। অল রেসপেক্ট ফর এ গিভেন গ্যাস অ্যান্ড ডিফারেন্ট ফর ডিফারেন্ট গ্যাসেস, মানে ডিফারেন্ট গ্যাসের মলিকিউলগুলোর নেচারও ডিফারেন্ট হয়, এটাই এখানে বক্তব্য, ঠিক আছে?
অনেকগুলো অ্যাজাম্পশন আছে, এইগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। এই অ্যাজাম্পশনগুলো আছে আইডিয়াল গ্যাসের কী কী অ্যাজাম্পশন আছে, হোয়াট ডু ইউ মিন বাই আইডিয়াল গ্যাস, তার এই ক্যারেক্টারিস্টিক্সগুলো বলতে হবে। দ্য সাইজ অফ দ্য মলিকুল ইজ নেগলিজিবল, যেটা বললাম মলিকুলগুলোর সাইজ নেগলিজিবল কম্পেয়ার টু দ্য অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন দ্য মলিকুলস। মলিকুলগুলোর মধ্যে অ্যাভারেজ যা ডিস্টেন্স, মানে মলিকুল টু মলিকুল যে ডিস্টেন্স, তার তুলনায় যে এটা ধরো মলিকুলের মধ্যে দুটো মলিকুলের মধ্যবর্তী দূরত্ব, সেই তুলনায় মলিকুলগুলোর সাইজ খুব ছোট। এবং আরেকটা যেটা এখানে বলা নেই, নোটস এই পিডিএফে লেখা নেই, এই বইয়ের নোটসে লেখা নেই, সেটাও মনে রাখবে, মলিকুলেরগুলোর সাইজ ইজ ভেরি ভেরি স্মল কম্পেয়ার টু দ্য কন্টেনার অফ দ্য গ্যাস। গ্যাসটা যেই কন্টেনারে রেখেছো তার তুলনায় মলিকুলের সাইজও খুবই ছোট, নেগলিজিবলি স্মল। শুধুমাত্র মলিকুলগুলোর সাইজ ওদের ডিস্টেন্সের থেকে ছোট এটুকুই না, মলিকুলগুলোর সাইজ কন্টেনারের সাইজের থেকেও অনেক অনেক ছোট, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, দ্য মলিকুলস আর ইন এ স্টেট অফ কন্টিনিউয়াস র্যান্ডাম মোশন, যেটা বললাম র্যান্ডাম মোশনে আছে, বিভিন্ন সব দিকে র্যান্ডামলি ঘুরে বেড়াচ্ছে। ডিউরিং দ্য র্যান্ডাম মোশন মলিকুল কোলাইড উইথ দ্য অ্যানাদার, একে অপরের সাথে ধাক্কা লাগছে এবং কন্টেনারের দেওয়ালের সাথেও ধাক্কা লাগছে। তার ফলে কী হচ্ছে, ধাক্কা লাগার ফলে কী হচ্ছে, ওদের মুভমেন্টের ডাইরেকশান অলওয়েজ চেঞ্জ হচ্ছে, ওদের মোশনের ডাইরেকশান সবসময় চেঞ্জ হচ্ছে, ধাক্কা লাগলেই তো ডাইরেকশান চেঞ্জ হবে। আচ্ছা, ফিফথ হচ্ছে কলিশন আর পারফেক্টলি ইলাস্টিক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাদের যদি এই অ্যাজাম্পশান বলতে বলে, তোমাদের কোশ্চেনে যদি বলে আইডিয়াল গ্যাসের অ্যাজাম্পশানগুলো বলো, এই 5 নম্বর পয়েন্টটা, এর আগে যেমন নাকি বললাম এগুলো যেমন ইম্পর্টেন্ট, 5 নম্বর পয়েন্টটা কিন্তু কেউ মিস করবে না, বারবার বলছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা যেন একেবারেই মিস না হয়, কারণ ইট ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল প্রপার্টিস অফ আইডিয়াল গ্যাস। তাদের প্রপার্টিগুলো কি, এই যে কলিশনগুলো হবে না মলিকুলার টু মলিকুল বা মলিকুলের সাথে দেওয়ালের কন্টেনারের, দ্যাট কলিশন মাস্ট বি ইলাস্টিক, পারফেক্টলি ইলাস্টিক। এবং পারফেক্টলি ইলাস্টিকের ক্ষেত্রে কি হয় বলো তো, সেটা আমি বলছি একটু পরে, তোমাদের মনে করিয়ে দিচ্ছি। পারফেক্টলি ইলাস্টিক অ্যান্ড দেয়ার ইজ নো ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশন বিটুইন দ্য মলিকুল, যেটা একটু আগেই বলেছি, মলিকুলগুলোর মধ্যে নিজস্ব কোনো অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স নেই। অ্যান্ড দাস অল দ্য ইন্টারনাল এনার্জিস অফ দ্য গ্যাস ইজ কাইনেটিক। তার মানে কি, দেখো আগে তোমরা থার্মোডাইনামিক্স পড়াতে কি বলেছিলাম মনে আছে, মলিকুলগুলোর মধ্যে যদি অ্যাট্রাকশন থাকে তাহলে একটা কি থাকে বলো, পোটেনশিয়াল এনার্জি থাকে, তাই তো? সাগনিক অ্যান্ড অল অফ ইউ যারা করেছো, মলিকুলগুলোর মধ্যে যদি অ্যাট্রাকশন ফোর্স থাকে তাহলে ওদের ডিস্টেন্স বেড়ে গেলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়। তার মানে আইডিয়াল গ্যাসে কি বলছে, ওদের মধ্যে কোনো অ্যাট্রাকশন নেই, তার মানে কি ওদের মধ্যে কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না, সব এনার্জি হবে ডিউ টু ইটস কাইনেটিক এনার্জি। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে, এস অর নো? হ্যাঁ স্যার। ওকে, এটা যেন মাথায় থাকে। এইবার পারফেক্টলি ইলাস্টিক কলিশন মানে কি, তোমরা হয়তো মোশন পড়তে গিয়ে বলেছিলাম আমি, ধরো এখানে একটা দেওয়াল আছে, পারফেক্টলি ইলাস্টিক কলিশন, ধরো তুমি একটা বডিকে এইভাবে ছুললে, এই বডিটা ধরো এইখানে গিয়ে ধাক্কা লাগলো, ধরো 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ধাক্কা লাগলো। যদি এটা পারফেক্টলি ইলাস্টিক কলিশন হয় তাহলে এই দেওয়ালটাতে ধাক্কা লাগার পর বলটা রিটার্ন আসবে উল্টো দিকে সেম ভেলোসিটিতে, 10 মিটার পার সেকেন্ড। কী বললাম, বোঝা গেছে? পারফেক্টলি ইলাস্টিক কলিশন হলে ও যেই ভেলোসিটিতে ধাক্কা মারছে ঠিক তারপরে সেম ভেলোসিটিতে অপোজিট দিকে রিটার্ন আসবে। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে, এস অর নো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তোমরা হয়তো পড়তে গিয়ে তখন বলেছিলাম, তো এইটার কাজে লাগবে, তোমাদের প্রেশার বার করতে কাজে লাগবে এটা। তারপরে 6 নম্বর, বিটুইন টু কলিশন মলিকুলস মুভস ইন এ স্ট্রেট লাইন পাথ ইউনিফর্ম ভেলোসিটি, এগুলো তো ঠিকই আছে, দেখে নেবে। এখানে একটা মিন ফ্রি পাথের কনসেপ্ট বলেছে, মিন ফ্রি পাথটা আমি তোমাদের নেক্সট ক্লাসে বলবো, চিন্তা নেই, ওই মিন ফ্রি পাথটুকুই বাকি থাকবে, বাকি সব আজকে শেষ হয়ে যাবে। দ্য কলিশন আর অলমোস্ট ইনস্ট্যান্টেনিয়াস, মানে একটা কলিশন ঘটতে ওই টাইম ডিউরেশনটা খুবই নগণ্য সময়, খুবই নেগলিজিবলি স্মল অ্যামাউন্ট, ওরা যতক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছে তার তুলনায় খুবই কম সময়, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে ধাক্কা লেগে যাবে, মানে অ্যাজ ইফ ধাক্কা লাগতে কোনো সময় লাগছে না। বোঝা যাচ্ছে? ইনস্ট্যান্টেনিয়াস মানে ধাক্কা লাগতে কোনো সময় লাগছে না, ডিউরেশনটা ভেরি ভেরি স্মল। আচ্ছা, ইনস্পাইট অফ মলিকুলার collision, the density remains uniform throughout the gas. Density of the gas remains constant in spite of molecular collision. মানে দেখো যে তোমাদের একটা ধাক্কা মনে হতে পারে, যদি ওদের মধ্যে কলিশন হয়, যদি ইফ দেয়ার ইজ এ কলিশন বিটুইন মলিকুলস, মানে এর সাথে ধাক্কা লাগছে, তাহলে এক সময় তো
ওদের এক জায়গায় মলিকুলের সংখ্যা বেড়ে যেতে পারে, আরেক সময় কমে যেতে পারে, বাট না, এতটাই হাই ভেলোসিটিতে হয় এবং র্যান্ডম ভেলোসিটিতে এদিক ওদিক করে ওদের কলিশন হয় যে ডিউ টু দ্য কলিশন, কি বলছে, ডিউ টু কলিশন মানে ধাক্কা লাগালাগির ফলে ওদের ডেনসিটির, গ্যাসের ডেনসিটির কোনো চেঞ্জ হবে না, এটাই বক্তব্য। এবার হাউ ডাজ গ্যাস এক্সার্ট প্রেশার, এটা তোমরা আগেও পড়েছো, এখনও বলে দিচ্ছি। কি না, একটা কন্টেনারের দেওয়ালের ওপর গ্যাস কেন প্রেশার দেয়, তার কনসেপ্টটা হচ্ছে সিম্পল, বলে রাখছি, ডিউ টু কলিশন অফ দ্য গ্যাস মলিকুলস উইথ দ্য ওয়াল অফ দ্য কন্টেনার। যেই পাত্রে গ্যাসটা আছে, এটা ধরো যদি কন্টেনার হয়, এই কন্টেনারের দেখো মলিকুলগুলোকে আমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, এরা তো সবসময় নিজেদের সাথে ধাক্কা লাগছে, আর পাত্রের দেওয়ালে, কন্টেনারটা দেওয়ালে ধাক্কা মারছে, তাই না? ধাক্কা মেরে কি হচ্ছে বলো, আবার রিটার্ন আসছে, পারফেক্টলি ইলাস্টিক কলিশন। তার ফলে কি হচ্ছে দেখো, যদি এক একটা গ্যাসের মলিকুলের, আমি একটা কন্টেনারটা আঁকছি, এটা ধরো আবার দাঁড়াও, এবার একটা মলিকুল দিয়ে আঁকছি, ধরো একটা মলিকুল ধাক্কা মারলো, কত এম ভেলোসিটি, এম হচ্ছে মাস, ভি ভেলোসিটিতে এদিকে ধাক্কা মারলো, একটু পরে কী হবে, ও ভি ভেলোসিটিতে ব্যাক করবে, তাই তো? তাহলে মোমেন্টাম চেঞ্জ কত হলো বলো, এইদিকে, এদিকে আগে ছিল মোমেন্টাম এম ভি, মাস ইন্টু ভেলোসিটি, এবার এইদিকে নতুন মোমেন্টাম হলো এম ভি, তার ডিরেকশন হলো এদিকে, তাই তো? রিটার্ন আসলো ভি ভেলোসিটিতে যেহেতু, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত হলো, এই দিকে আগে মোমেন্টাম কত ছিল এম ভি, এখন এই দিকেই মোমেন্টাম কত হলো বলো, মোমেন্টামটা এই দিকে হলো, তার মানে এই দিকে মোমেন্টাম কত, আগে যেদিকে ছিল মাইনাস এম ভি। একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? ধরো একজন এদিকে 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে ইস্টের দিকে, ধরো এটা ইস্ট, তাহলে এই লোকটা, আমি এটাও বলছি না, ধরো ধরো একজন এই দিকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে, দ্যাট ইজ ওয়েস্ট ডিরেকশন, তাহলে এই লোকটা ইস্টের দিকে কত দিকে যাচ্ছে, কত ভেলোসিটিতে যাচ্ছে বলো, মাইনাস 2 মিটার পার সেকেন্ড, এটাই, আর কিছু না। তাহলে এখানে চেঞ্জ ইন মোমেন্টাম কত হলো, আগে রাইট হ্যান্ড সাইডে ছিল মোমেন্টাম এমভি, এখন লেফট হ্যান্ড সাইডে এমভি হলো, তাহলে রাইট হ্যান্ড সাইডে কত, মাইনাস এমভি, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে, ইনিশিয়াল মোমেন্টাম মাইনাস, এখানে এটা একটু মুছতে হবে আমার, মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল এমভি রাইট হ্যান্ড সাইডে, মাইনাস রাইট হ্যান্ড সাইডে কত মোমেন্টাম, মাইনাস এমভি, ইয়েস অর নো? বোঝা গেছে তো? মানে চেঞ্জ ইন মোমেন্টাম মানে কি, চেঞ্জ মানে কি, ইনিশিয়াল মাইনাস ফাইনাল মাইনাস ইনিশিয়াল, যাই হোক, তো যেদিকেই করো তুমি ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে, এবার যদি ফাইনাল মাইনাস ইনিশিয়াল করো, দেখবে ডেরিভেশনে করে দিয়েছে আজকে, দেখাবো, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে, ফাইনালটা আগে লিখতে হবে, মানে তোমার লিখতে হবে মাইনাস এমভি, তারপরে ইনিশিয়ালটা মাইনাস এমভি, বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, তাহলে -2 MB হবে। আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি আজকে, কারণ তোমাদের তো টপিকসটা শেষ করতে হবে, বুঝে যাবে, এই আইডিয়াটা দিয়ে দিলাম, -2 MB হবে। এবার সেটাই বলেছে, মানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, সেটাই তো ফোর্স, তো সেটাই, এই যে মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, এটার জন্য এটা কী হলো, চেঞ্জ ইন মোমেন্টাম, তাহলে যত সময়, ধরো এই মোমেন্টাম চেঞ্জটা টি টাইমে হচ্ছে, তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কত হবে, 2 MB/t, তাহলে দিস ইজ দ্য ফোর্স, এই জন্যই দেওয়ালের ওপর ফোর্স এক্সার্ট হচ্ছে, বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে সবাই। স্যার এই -2 MB/t ওইটা একবার বলুন। হ্যাঁ, -2 MBটা চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে, এটা বুঝেছো তো? চেঞ্জ ইন মোমেন্টাম হলো, তো এবার তোমরা Yes, জানো sir. ফোর্স ইজ ইকুয়াল টু কি, চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম। এখানে আমি বোর্ডটা থাকলে ভালো হতো। ফোর্স ইকুয়াল টু কি জানো তোমরা সবাই, ডেরিভেটিভের দিক থেকেও জানতে পারো, ডিডিটি অফ পি, মানে কি এর ফিজিক্যাল মানে কি, পিটা হচ্ছে মোমেন্টাম, মানে চেঞ্জ ইন মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম, মানে টাইমের কত রেটেড মোমেন্টাম চেঞ্জ হচ্ছে। এই ক্ষেত্রে তাহলে আগের ক্ষেত্রে মোমেন্টাম চেঞ্জ কত হয়েছে, 2 MB বা -2 MB যাই বলো, তাহলে সেটা কত সময় হয়েছে, টি টাইমে হয়েছে, টি টাইমে মোমেন্টাম চেঞ্জ হয়েছে 2 MB, তাহলে 1 সেকেন্ডে কত মোমেন্টাম চেঞ্জ হবে, 2 MB/t, বুঝতে পেরেছো এবার? তাহলে এটাই তো Yes, ফোর্স, sir. সেক্ষেত্রেই ওটা এসছে, ঠিক আছে? এটাই বললাম বোঝানোর জন্য। তো এটার জন্যই ফোর্স হচ্ছে দেওয়ালের মধ্যে, এই ফোর্সটাই দিচ্ছে ডিউ টু দিস কলিশন, ওদের যদি মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, এই জন্যই দেওয়ালের ওপর প্রেশারটা কাজ করছে। এবার যেন ফোর্স পার ইউনিট, এই যে এটা হচ্ছে ফোর্স, তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া ইজ প্রেশার,
তো দেখো দেওয়ালের তো একটা এরিয়া আছে, তার পার ইউনিট এরিয়াতে কত ফোর্স হবে, পার ইউনিট এরিয়ার ফোর্সটাই প্রেশার হচ্ছে, সেটাই আর কি, আর কিছু না এখানে। বোঝা গেছে? এবার ধরো এখানে আমি যদি ছবিটা আঁকি, দেওয়ালটার ওপর, এটা দেওয়াল, ওর এইটা হচ্ছে এরিয়া, এই 2D পিকচার দেখাচ্ছি, ক্রস সেকশনাল এরিয়াটা এ। এখানে দেখতে পাচ্ছ এর ওপর ফোর্স হচ্ছে, যেটা দেখালাম, ধরো 2mv/t, টি টাইমে 2mv/t, এটা হচ্ছে ফোর্স। তাহলে এটা কতটা এরিয়ার ওপর হচ্ছে, এ এরিয়ার ওপর হচ্ছে, তাহলে পার ইউনিট এরিয়ায় কত ফোর্স হবে, F/a, এস আর নো, দ্যাট মিনস 2mv/a TA। এই ফোর্সটাকে কি বলবে, প্রেশার। ফোর্স পার ইউনিট এরিয়া ইজ প্রেশার, এস আর নো, এইভাবেই ফোর্স প্রেশারটা হচ্ছে। বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে, এস আর নো, একটু রিপ্লাই দেবে সবাই। ইয়েস স্যার। এবার এখানে একটা জিনিস বলেছে, ওই জিনিসটাই বলেছে, একটা ধরো মলিকিউল, ওর ভেলোসিটি হচ্ছে vx vy vz, এটা আগে থেকে দিয়েছে এখানে, এই যে এ মলিকিউলস মুভিং উইথ এ ভেলোসিটি vx vy vz, মানে কি, ধরো ঘরের মধ্যে কোনো একটা মশা উঠছে, বা কোনো একটা কী বলবো, কোনো একটা জিনিস উঠছে, তার 3 দিকে ভেলোসিটি থাকে। কোনো জিনিস ধরো ফ্লাইটে উঠছে, ওপরে আকাশে উঠছে, তার 3 দিকে 3টে ভেলোসিটি কম্পোনেন্ট থাকে। কোন দিকে বলো, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, একটা জেড অ্যাক্সিস, 3টে অ্যাক্সিস বরাবর তার ভেলোসিটি থাকে। এস অর না, একটু রিপ্লাই দেবে, তাই তো? এইবার সেরকমই একটা মলিকিউল ধরো স্পেসে ঘুরে বেড়াচ্ছে, মানে দেওয়ালের মধ্যে, পাত্রের মধ্যে ঘুরছে, তাহলে তার 3টে ভেলোসিটি থাকবে, এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর এবং জেড অ্যাক্সিস বরাবর, তাই তো? এইবার ও ধরো পাত্রের দেওয়ালে ধাক্কা মারলো, ওর দেখো পয়েন্ট টু বি নোটেড, ও এক্স অ্যাক্সিস বরাবর, মানে ও এইভাবে ধাক্কা মারলো, এখানে দেখাচ্ছে হয়তো এইভাবে। ও ধরো আমি কন্টেনারটা দেখছি, এখানে দেখো vx এইভাবে যেতে যেতে, যে এ মলিকিউল মুভিং উইথ এ ভেলোসিটি vx vy vz হিটস প্লেনার ওয়াল পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিস বরাবর ধাক্কা মারলো এই ভেলোসিটিতে। তাহলে দেখো এটা যদি এক্স অ্যাক্সিস হয়, ও যদি এইভাবে ধাক্কা মারে, তাহলে ওর কোন ভেলোসিটিটা চেঞ্জ হবে, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটিটাই চেঞ্জ হবে। ইয়েস আর নো, একটু রিপ্লাই দেবে, তাই তো? ও ভিএক্সে যাচ্ছিল, ও ভিএক্স মাইনাস ভিএক্সে ব্যাক করবে। বুঝতে পারছো তো সবাই? ভিওয়াই ভিজেডটা আনএফেক্টেড থাকবে, দ্যাট উইল নট চেঞ্জ। একটু রিপ্লাই দেবে, তাই তো? সেটাই বলেছে এখানে। সাগনিক, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সেটাই বলেছে, কিন্তু ছবিটা ওটা ভুল এঁকেছে, ছবিটা দেখাচ্ছে এইভাবে যাচ্ছে। যদি দেখো এইভাবে আসে তাহলে তো চেঞ্জ হবে, এইভাবে আসলে তো ভিওয়াই ভিজেড চেঞ্জ হবে, তাই না? ও যদি পারপেন্ডিকুলার এক্স অ্যাক্সিস বরাবর হিট করতো তাহলে চেঞ্জ হতো না। যাই হোক, সেটা ওরা দেয়নি। এই ছবিটা একটু ইগনোর করো, ম্যাথামেটিক্সটা বুঝে নাও, তারপর নিজেদের মতো ছবি আঁকতে পারবে, সেটা নিয়ে চিন্তা করতে হবে না। তারপর দেখো, অ্যাজ ইট ইজ ইলাস্টিক কলিশন মলিকুল রিবাউন্ডস উইথ দ্য সেম ভেলোসিটি, যেটা বললাম, and the yz components of the velocity do not change, যেটা বললাম, while x component reverse signs। দেখতে পাচ্ছ সবাই? সবাই কি দেখতে পাচ্ছে? এটা একটা জুম করি আমি, x component reverse signs, so velocity after collision minus vx vy vz। তোমরা পিডিএফটা দেখলেই বুঝে যাবে। বোঝা যাচ্ছে? একটু রিপ্লাই দেবে। তাহলে দেখো ওই যে, তাহলে ওর মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে, -2mvx, যেটা আমি বললাম। ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। ওকে। So by the conservation of momentum, the momentum imparted by the wall, দেখো একটা মলিকিউলের যদি মোমেন্টাম 2mvx -2mvx চেঞ্জ হয়, তাহলে মোমেন্টাম, এই মোমেন্টাম ইম্পার্টেড টু দ্য ওয়ালটার ওপর কতটা ফোর্স দেবে, 2mvx, মানে ওর এই মোমেন্টাম চেঞ্জ, টি টাইমে যেই মোমেন্টাম চেঞ্জটা হয়েছে সেইটা ওয়ার্ল্ডের ওপর কতটা ইম্প্যাক্ট দেবে, অপোজিট দিকে 2mvx। এবার দেখো, ইন স্মল টাইম ইন্টারভাল ডেল্টা টি, অল্প টাইম ইন্টারভাল, এই ঘটনাটা যদি ডেল্টা টাইম ইন্টারভালে হয়, এই জায়গাটা একটু বোঝার আছে যে, মানে এই +2mvx হচ্ছে কেন বলে দিচ্ছে, এটা থার্ড ল থেকেই আসছে। তুমি ধরো একজন এরকম আছে, একজন এদিকে ফোর্স দিল, তাহলে দেওয়ালটা তাকে কোন দিকে ফোর্স দেবে বলো, এইদিকে। বুঝতে পারছো? একটু সবাই বলবে এই -2mvx 2mvx কেন বোঝাচ্ছি।
এই দেওয়ালের ওপর মলিকুলটা ফোর্স দিল -2 mvx, তাহলে দেওয়ালটার ওপর কত ফোর্স দেবে? -2 mvx। সেটাই, তাহলে এই -2 mvxটা কে? এই দেওয়ালটা ওয়ালটা ফোর্স দিচ্ছে মলিকুলটার ওপর, তাহলে মলিকুলটা ওয়ালটার ওপর কত ফোর্স দেবে? +2 mvx। বুঝতে পেরেছো? এটা তো বলেনি ওরা, নিউটনস থার্ড ল থেকে এসছে, বোঝা যাচ্ছে? একটু রিপ্লাই দেবে ঋতজা। মোমেন্টাম চেঞ্জ অফ মলিকুল -2 mvx হলো, মানে কি -2 mvxটা কে দিল? মলিকুলটা ওয়ালটা মলিকুলটার ওপর দিল, তাহলে মলিকুলটা দেওয়ালটার উপর কত ফোর্স দেবে? জাস্ট অপোজিট সাইন। বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে। আচ্ছা, সো এইবার দেখো এখানে একটা জিনিস আছে, এখানে আমি এটা একটু তোমাদের এঁকে বোঝাতে হবে। ধরো এখানে একটা ওয়ালটার সাইজ, বারবার বলছি এটা তোমাদের এক্সাম পারপাসে একটু তাড়াতাড়ি করাচ্ছি, আর কোনো কারণও নাহলে আমি এগুলো খুব টাইম নিয়ে পড়াই, এগুলো তোমরা ডিটেলে পুরো পড়তে পারবে। ধরো এইখানে মলিকুলটার ভেলোসিটি হচ্ছে vx, তাই তো? আর ধরো এইখান থেকে ওর এইখানে পৌঁছাতে ΔT সময় লাগে, ধরো ΔT টাইম। এবার খুব মন দিয়ে দেখো, ΔT টাইম তাহলে vx ইন্টু ΔT। vxটা কি? ওর ভেলোসিটি অফ দ্য মলিকুল। তাহলে খুব মন দিয়ে দেখো, এই জায়গাটা একটু বুঝতে হবে, এটা হয়তো ওখানে পরিষ্কার করে বুঝতে পারবে না। vx ইন্টু ΔT, এই দেওয়ালটা থেকে vx ইন্টু ΔT এই ডিস্টেন্স অবধি এই সিলিন্ড্রিক্যাল শেপের মেটেরিয়ালটার মধ্যে, এই ডিস্টেন্সের মধ্যে যতগুলো মলিকিউল আছে প্রত্যেকে দেওয়ালটার মধ্যে ধাক্কা মারার প্রবাবিলিটি আছে। যেই মলিকিউলটা vx ইন্টু ΔT এই লেন্থের বাইরে আছে তার পক্ষে কখনোই দেওয়ালটা অবধি রিচ করা সম্ভব না অ্যাট দ্য টাইম ডিউরেশন বা ইন দ্য টাইম ডিউরেশন ΔT সেকেন্ড। কি বললাম বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। স্যার আরেকবার রিপিট করবেন? হ্যাঁ, ΔT হচ্ছে টাইম ডিউরেশন, মলিকুলটার এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত? vx। তাহলে খুব মন দিয়ে দেখো, ΔT টাইমে একটা মলিকুল কতটা ডিস্টেন্স যেতে পারে বলো? কতটা ডিস্টেন্স যেতে পারে? vx ΔT। vx ΔT, ভেরি গুড। তাহলে vx ΔT, তাহলে দেখো এই যে সিলিন্ডার, এই লেন্থের মধ্যে এটা হচ্ছে দেওয়ালটা, তাহলে এই দেওয়ালটা থেকে vx ΔT ডিস্টেন্স অবধি যত মলিকিউল আছে দে হ্যাভ ইকুয়াল চান্সেস অর ইউ ক্যান সে প্রবাবিলিটি টু স্ট্রাক দ্য ওয়াল, বিকজ তারা এই লেন্থের মধ্যে আছে। এই মলিকুলটা এও ধাক্কা মারবে, আবার এই মলিকুলটা এও ধাক্কা মারার প্রবাবিলিটি আছে, কারণ এই টাইমের মধ্যে আছে। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, বোঝা গেছে? ইয়েস অর নো? ইয়েস স্যার। সেটাই এখানে বলেছে। So all those molecules which lie within the distance vx ΔT from the wall of area A, ওর এরিয়াটা ধরো এখানে বলেছে, এই যে এর ক্রস সেকশনাল এরিয়া, এর ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে A will hit the wall, that is the molecules which lie in the volume of AVX ΔT। এইবার বলে দিচ্ছে, তাহলে দেখো এই সিলিন্ডারটার ভলিউম কত হবে বলো? এই সিলিন্ডারটার লেন্থ হচ্ছে vx ΔT, ওর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে A, তাহলে এই সিলিন্ডারটার ভলিউম কত হবে বলো? লেন্থ ইনটু AVX ΔT। ইয়েস, তার মানে এই ভলিউমের মধ্যে কি বলছো? ঋতজা বলছো না অন্য কেউ? দেবোত্তমা। দেবোত্তমা, বুঝতে পারছো তো? ওকে, ঋতজা বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে ঋতজা, রিপ্লাইটা পাচ্ছি না। ওকে, তাহলে AVX ΔT এই ভলিউমের মধ্যে যতগুলো মলিকুল আছে দে উইল কোলাইড, তাদের চান্স আছে। প্রথম কথা কারণ তাদের রিচেবিলিটির মধ্যে আছে, তাদের যা ভেলোসিটি তাদের ধরাছোঁয়ার মধ্যে আছে। এটাই বলেছে যে মলিকুলস হুইচ লাই ইন দ্য ভলিউম অফ AVX ΔT অনলি উইল হিট দ্য ওয়াল অ্যাট ইন দ্য টাইম dt। এইবার বলছে এই লাইনটাই তোমরা বুঝতে পারবে না, তার জন্য আমার বলা, অন দ্য অ্যাভারেজ হাফ অফ সাচ মলিকুলস আর মুভিং টুয়ার্ডস দ্য ওয়াল অ্যান্ড আদার হাফ অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াল। এটার মানেটা বুঝতে হবে। তার মানে তোমাদের এখানে এতটুকু ক্লিয়ার যে এই সিলিন্ডারটার মধ্যে যতগুলো মলিকুল আছে সব ধাক্কা মারতে পারে। এইবার কি হচ্ছে দেখো, এর মধ্যে যে মলিকুল আছে সবাই তো আর দেওয়ালের দিকে যাবে না,
কি বললাম বুঝতে পারছো? সবাই তো র্যান্ডাম ভেলোসিটিতে আছে, কেউ এদিকে যাচ্ছে, কারোর ডিরেকশন এদিকে, কারোর আবার এদিকে যেতে যেতে ধাক্কা লাগবে অন্য মলিকুলের সাথে, ফলে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, আর একটু রিপ্লাই দেবে সবাই, বুঝতে পারছো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। প্রত্যেকে র্যান্ডাম মোশন আছে, একে অপরের সাথে ধাক্কা লাগবে, ডিরেকশন চেঞ্জ হবে। এবার একটা কনসেপ্ট বলে দিচ্ছি, একটা খুব স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট এখানে লাগবে, পয়েন্ট টু বি নোটেড। কাইনেটিক থিওরিতে একটু পরে দেখবে ম্যাক্সওয়েল ইকুয়েশন আছে, সেখানে স্ট্যাটিস্টিক্স আছে। স্ট্যাটিস্টিক্স কি বলছে, ধরো একটু একটা সহজ ইজি উদাহরণ দিয়েই দিচ্ছি। তুমি একটা কয়েন নিচে, 1 টাকার কয়েন বা 2 টাকার কয়েন, ওপরের দিকটা ধরো হেড আছে, তলার দিকটা টেল আছে, ঠিক আছে? অংশুময় শুনতে পাচ্ছ? একটু রিপ্লাই দেবে। অংশুময়, অংশুময় মাইক্রোফোন ঠিক আছে? তোমার তো হেড টসের ব্যাপার আছে না অনেক। অংশুময়ের কোনো রিপ্লাই শুনতে পাচ্ছি না আমি। অংশুময় ইজ এ গুড ক্রিকেটার, তোমাদের সাথে পরে পরিচয় করাবো। হি ইজ এ ভেরি গুড ক্রিকেটার এবং অনেক লেভেলে খেলেছেও। আগামী দিনে হয়তো ওকে টিভিতেও দেখতে পারো, খুব ভালো ক্রিকেটার, ঠিক আছে? তো যাই হোক, ওর মাইক্রোফোনটা কাজ করছে না, ওকে বললাম, কারণ ও তো টসে, ও আবার উইকেট কিপারও আছে যা শুনেছি আমি, খুব ভালো। ওর ভিডিও আমাকে ওর বাবা দিয়েছিল। যাই হোক, তো এখানে যে কোনো একটা ধরো কয়েন নিয়েছো, সেটা ধরো তুমি টস করছো। টস করলে ধরো তুমি দেখবে একবার হেড হলো, আবার হেড হলো, আবার কিছুক্ষণ পর টেল হলো। এরকম করে যদি তুমি নাম্বার অফ টসের সংখ্যা খুব বাড়াও, ধরো 100 বার করলে, 200 বার করলে, 300 বার টস করা হলো, 1000 বার টস করা হলো, লাখে টস করা হলো, যত এই নাম্বার অফ টসের সংখ্যা বাড়াবে, তখন দেখতে পারবে সে সংখ্যাটা যদি খুব বেড়ে যায়, তাহলে দেখা গেছে হেডের সংখ্যা আর টেলের সংখ্যা অ্যাপ্রক্সিমেটলি 50% হবে। মানে ধরো তুমি 1 কোটি বার টস করা হলো, 1 crore বার টস করা হলো, তাহলে হেডের সংখ্যা হবে 50 lakhs, টেলের সংখ্যাও হবে 50 lakhs। বোঝা গেল? তার মানে নাম্বার অফ কাউন্টিং যত বাড়াবে, দুজনের মধ্যে ইকুয়াল প্রবাবিলিটি হবে হওয়ার, এবং ইট ইজ 100% কারেক্ট। বোঝা গেল কি বললাম? একটু রিপ্লাই দেবে। যদি না এই কয়েনের সাথে কোনো কিছু ট্যাম্পারিং করা থাকে, হ্যাঁ, কেউ যদি কেউ ট্যাম্পারিং করে থাকে যে হেডই হবে, টেলই পড়বে, সেটা আলাদা। বাট নর্মাল যদি একদম 100% ক্লিয়ার হয়, ফেয়ার হয়, কোনো কিছু ডুপ্লিসিটি না করা থাকে, তাহলে যত নাম্বার অফ কাউন্টিং বাড়াবে, তত এটা ইকুয়াল প্রবাবিলিটি হবে হওয়ার। একটু রিপ্লাই দেবে, বুঝতে পারছো? ইয়েস অর নো? হ্যালো? হ্যাঁ স্যার। তো এইখানেও দেখো এটা কেন রিলেটেড, এবং সত্যি কথা বলতে এটা তোমরা হয়তো কেউ পাস কোর্সে বা এই কোনো কিছু অনার্স নিলে বা ইঞ্জিনিয়ারিং পড়লে বা ডাক্তারি পড়লে, সেখানেও দেখবে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এখানে আছে কাইনেটিক থিওরিতে, এবং ম্যাক্সওয়েল যেটা আছে সেটা টোটালটাই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। তো এইখানেও দেখতে পাচ্ছ এই যে সিলিন্ডারটার মধ্যে অনেকগুলো মলিকুল আছে। এই সিলিন্ডারটার মধ্যে, বিকজ মলিকুলস আর কনসিডার এজ এ পয়েন্ট মাস, খুবই ছোটো ছোটো এবং প্রচুর আছে। তো যেহেতু নাম্বার অফ মলিকুলের সংখ্যা ভেরি লার্জ, তো তাদের মধ্যে কী হবে, এই জন্য প্রবাবিলিস্টিকে দেখা যাবে যার এই কন্টেনারটার যা সাইজ, একটু দাঁড়াও তো। হ্যালো? হ্যালো? হ্যাঁ, কে বলছেন? আপনি কে বলছেন? আপনি ফোন করেছেন? যাই হোক, সবাই শুনতে পাচ্ছ? যেহেতু নাম্বার অফ মলিকুলের সংখ্যা খুব বেশি, তার ফলে কী হবে, প্রবাবিলিস্টিক ওয়েতে 50% দেওয়ালটা ধাক্কা মারবে, বাকি 50% বেরিয়ে যাবে, বা অন্যদিকে ধাক্কা লাগার ফলে বেরিয়ে যাবে। সেই কনসেপ্ট এখানে আছে, সেটা টোটালটা বলেনি। সে বলছে অন দ্য অ্যাভারেজ, তাই জন্য বলছে অন দ্য অ্যাভারেজ হাফ অফ সাচ মলিকুলস আর মুভিং টুয়ার্ডস দ্য ওয়াল অর উইল কোলাইড উইথ দ্য ওয়াল। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। সো নাম্বার অফ মলিকুল সেটিং দ্য ওয়াল অফ এরিয়া কত হবে, হাফ এভিএক্স ডেল্টা টি হচ্ছে এগুলো কি, এর ভলিউম, সরি এভিএক্স ডেল্টা টি হচ্ছে এর ভলিউম। একটু রিপ্লাই দেবে। তাহলে নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম, পার ইউনিট ভলিউমে যতগুলো মলিকুল থাকে, সেটাকে ওই সিলিন্ডারটার ভলিউম দিয়ে গুণ করলে কি হবে, সিলিন্ডারের মধ্যে টোটাল কতগুলো মলিকুল আছে সেটা পেয়ে যাবে। একটু রিপ্লাই দেবে, তাই তো? ইন্টু হাফ, হাফ করলে কি হবে, কতগুলো দেওয়ালে ধাক্কা মারবে সেই সংখ্যাটা পাবে। সেটাই এসছে এরকম করে। সো টোটাল, স্যার এই পার্টটা একবার বলবেন, নাম্বার অফ মলিকিউলস এই পার্ট। হ্যাঁ বলো, নাম্বার অফ মলিকুলস কোন জায়গাটা, এটা বুঝেছো তো? কন্টেনারটার মধ্যে কতগুলো মলিকুল আছে সেটা বুঝেছো? কন্টেনারটার ভলিউম না স্যার, ওই পার্টটাই বলছি।
হ্যাঁ, কন্টেনারটার ভলিউমটা বুঝেছো? এভিএক্স ডেল্টা টি আগে বললাম, এই যে এভিএক্স ডেল্টা টি কন্টেনারটার ভলিউম। হ্যাঁ স্যার ওটা বুঝেছি, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এবার এই ভলিউমটা হলো এটা। এবার ভলিউমটার পার ইউনিট ভলিউমে কতগুলো মলিকিউল আছে সেই সংখ্যাটা বলেছে এখানে। এই যে সেই সংখ্যাটা নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম। পার ইউনিট ভলিউমে যদি এন নাম্বার অফ মলিকিউলস থাকে, খুব মন দিয়ে শোনো, পার ইউনিট ভলিউমে, ভালো কোশ্চেন, এন নাম্বার অফ মলিকিউলস আছে, তাহলে ওর যদি ভলিউম 50 সিসি হয়, কোনো ওই গ্যাস যাদের ভলিউম 50 সিসি হয়, তাহলে কতগুলো মলিকিউল থাকবে বলো? 50 এন। এস আর নো? বুঝতে পারছো? এবার একটু রিপ্লাই দেবে। পার ইউনিট ভলিউমে এন নাম্বার অফ মলিকিউলস আছে, তাহলে 50 সিসি ভলিউমে কত মলিকিউল থাকবে? 50 এন। এস আর নো? একটু রিপ্লাই দেবে। এটা বুঝেছো? যে কোশ্চেন করেছে একটু রিপ্লাই দেবে। বুঝেছো না বোঝানি? ইয়েস স্যার বুঝেছি। তাহলে দেখো এইটার ভলিউম কত? এভিএক্স ডেল্টা টি। পার ইউনিট ভলিউমে এন নাম্বার অফ মলিকিউলস আছে, তাহলে এই ভলিউমে কতগুলো মলিকিউল থাকবে? এভিএক্স ডেল্টা টি ইন্টু এন। ইয়েস আর নো? ক্লিয়ার? সেটাই দিয়েছে এখানে, এভিএক্স ডেল্টা টি ইন্টু এন। এবার এতগুলো মলিকিউল এই সিলিন্ডারটার মধ্যে আছে, তো যতগুলো মলিকিউল থাকবে তার 50% ধাক্কা লাগবে, ওই যে স্ট্যাটিস্টিক থেকে বললাম, বাকি 60% থাকবে না। সে ওই জন্য এই হাফটা এসছে। এই যে বলেছে হাফ অফ দ্য, অন দ্য অ্যাভারেজ হাফ অফ দ্য সাচ মলিকিউলস উইল, এখানে মুভিং টুয়ার্ডস না বলে যদি বলো যে উইল কোলাইড, মুভিং টুয়ার্ডসটা তোমরা লেখাটা বাদ দিতে পারো, মুভিং টুয়ার্ডসটা বাদ দিয়ে লিখবে উইল কোলাইড উইথ দ্য ওয়াল, তাহলে হাফ অফ দিস হবে। তাহলে দেখো টোটাল মোমেন্টাম ট্রান্সফার ইন ডেল্টা টি টাইমে কত হবে? টোটাল মলিকুলের সংখ্যা বেরোলো তোমার এত। তাহলে এবার খুব মন দিয়ে শোনো, একটা মলিকিউল ধাক্কা মারলে কত মোমেন্টাম চেঞ্জ হয়? 2 mvx, মানে দেওয়ালটার ওপর কতটা ফোর্স এক্সার্ট হয়, এই যে এখানে দেখিয়েছিল চেঞ্জ অফ মোমেন্টাম। এই কোথায় গেল? এই যে এই যে চেঞ্জ অফ মোমেন্টাম অফ দ্য মলিকুল, একটা মলিকুল। তো একটা মলিকুল ধাক্কা মেরে চলে আসলে দেওয়ালটার ওপর কত ফোর্স হয়? 2 mvx। একটু রিপ্লাই দেবে, ইয়েস আর নো? এটাও করেছিলাম একটু আগে, একটু রিপ্লাই দেবে সবাই। তাহলে এখানে কতগুলো মলিকুল ধাক্কা লাগছে? এতগুলো মলিকুল ধাক্কা লাগছে। তাহলে একটা মলিকুলে ধাক্কা মারলে মোমেন্টাম চেঞ্জ হয় 2 mvx, তাহলে হাফ, এটা আমি ডিলিট করে দাঁড়াবো এক সেকেন্ড, গুলিয়ে যাবে। একটা মলিকুল ধাক্কা মারলে মোমেন্টাম চেঞ্জ হয় 2 mvx, তাহলে এতগুলো মলিকুল ধাক্কা মারলে কত হবে? দ্যাট ইন্টু দিস, তো 2 mvx ইন্টু হাফ ইন্টু দেখো এভিএক্স ডেল্টা টি এন। এটা কিন্তু এখন বুঝতে পারছো, প্র্যাকটিস করবে সবাই, ইমিডিয়েট প্র্যাকটিস করবে, হাতে কলমে করবে, নাহলে পরীক্ষা নামাতে পারবে না। বোঝানোর দায়িত্ব আমার, বুঝবে, তারপরে দরকার আমি বলে দিচ্ছি দেখে দেখে লিখবে। বারবার বলছি দেখে দেখে লিখবে, সেকেন্ডবার না দেখে লিখতে চাইবে, দেখবে পরীক্ষার সময় ভুলবে না। এই ট্রিক্সটাও বলে দিলাম, ঠিক আছে? দেখে দেখে লেখার অনেক আছে, মানে মেমোরিতে থেকে যায়। এবং যখন লিখবে আমি বলে দিচ্ছি বড় বড় করে লিখবে খাতায়, সাইজে বড় লিখবে, কারণ সাইকোলজিক্যাল এফেক্ট আছে। যত তুমি বড় বড় করে লিখবে তোমার মেমোরিতে ওর পারমানেন্সিটা বেড়ে যাবে। যেই জিনিসটা লিখছো ওটা ছবির মতো মনে থাকবে, যখন পরীক্ষা হলে যাবে দেখবে ভোলার ওটা চোখের সামনে ভাসবে, ভোলার কোনো চান্স থাকবে না। ওই জন্য যখনই লিখবে ফার্স্টে দরকার এগুলো বড় ডেরিভেশন দেখে দেখে লেখো, বড় করে লেখো, তারপরে এবার না দেখে লেখো, এবং যখনই লিখবে বড় বড় করে লিখবে, তাহলে দেখবে ভুলবে না। সো দিস আর দ্য, এইভাবে দেখো টোটাল মোমেন্টাম চেঞ্জ এটা বেরোলো এন এম ভি এক্স স্কোয়ার এ ডেল্টা টি। এবার তাহলে ফোর্স এক্সার্টেড বাই, এটা গেল কি? মোমেন্টাম চেঞ্জ। তাহলে মোমেন্টাম চেঞ্জ গেল, তাহলে মোমেন্টাম চেঞ্জ কতটা টাইমে হয়েছে? ডেল্টা টি টাইমে হয়েছে, ইয়েস অর নো? ডেল্টা টি টাইমে যে বলেছিলাম ডেল্টা টি টাইমে ধাক্কা মেরেছে, তাহলে পার ইউনিট টাইমে এটা হচ্ছে মোমেন্টাম চেঞ্জ হলো ডেল্টা টি টাইমে। তাহলে ডেল্টা পার ইউনিট টাইমে কত মোমেন্টাম চেঞ্জ হচ্ছে? দিস বাই ডেল্টা টি। এবার এটা বাই ডেল্টা টি করলে কী হবে? এম এন ভি এক্স স্কোয়ার ইন্টু এ, ডেল্টা টি দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে প্রেশার কত হবে? ফোর্স বাই এরিয়া। তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মানে চেঞ্জ অফ মোমেন্টাম বাই টাইম, এটা করলে কী হয়? ফোর্স। তার মানে এটা কী বেরোলো তোমাদের? এই যে ফোর্স, দেখে তো দিয়ে দিয়েছে ফোর্স, এস আর না? ফোর্স আগে যেমন বললাম। তাহলে ফোর্স বাই যদি এরিয়া করো তাহলে প্রেশার বেরোবে, তা দিস বাই এরিয়া করলে কী হবে? এটা কেটে যাবে, তো এম এন ভি এক্স স্কোয়ার হবে প্রেশার। একটু রিপ্লাই দেবে, বুঝতে পেরেছো সবাই? এস আর না?
এই Yes, ক্লাসটা sir. করার পরে দরকার হলে তোমরা দেখেও নিও, রেকর্ডিংটা আরেকবার দেখো, তাহলে আরও বুঝতে হবে, কারণ আগের জিনিসগুলো আবার দেখতে পাবে। তো অ্যাজ দ্য মলিকুল মুভস উইথ ডিফারেন্ট ভেলোসিটিস সো রিপ্লেস, যেহেতু এটা কি একটা, যেই মলিকুলগুলো কি কোনটা পড়ালাম, যেই মলিকুলগুলো ভিএক্স ভেলোসিটিতে মুভ করছে তাদের জন্য প্রেশার এত। এবার বিভিন্ন এক্স ডিরেকশানে তো বিভিন্ন ভেলোসিটির মলিকুল থাকবে, তাই না? শুধু তো ভিএক্সের থাকবে না, র্যান্ডামলি একটু পরে দেখতে পাবে র্যান্ডামলি বিভিন্ন ভেলোসিটিতে যাচ্ছে, তাদের জন্য প্রেশার কত হবে একটু পরেই দেখতে পারবে। অ্যাভারেজ ভেলোসিটির কনসেপ্ট আসছে, আমি বলে দেবো, চিন্তা নেই। তো যদি অ্যাভারেজে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটিটা ভিএক্স বার হয়, অ্যাভারেজে যদি এক্স অ্যাক্সিস বরাবর মলিকুলগুলোর ভেলোসিটি ভিএক্স বার হয়, তাহলে প্রেশার কত হবে তার জন্য এম এন এম ভিএক্স স্কোয়ার। এখন হয়তো বুঝতে পারছে না অ্যাভারেজ জিনিসটা কি, একটু পরে বলবো আমি, এখন আপাতত বুঝে রাখো। অ্যাভারেজ ভেলোসিটি যদি ভিএক্স বার হয় তাহলে তাদের জন্য প্রেশার হবে এটা। এবার দেখো, এগেইন দ্য গ্যাস ইজ আইসোট্রপিক সো মলিকুলার ভেলোসিটিজ আর অলমোস্ট ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড ইন ডিফারেন্ট ডিরেকশান। মানে কি, এক্স অ্যাক্সিস বরাবর যা ভেলোসিটি অ্যাভারেজ, ওয়াই অ্যাক্সিস বরাবরও ভেলোসিটি সেম, জেড অ্যাক্সিস বরাবরও ভেলোসিটি সেম। তাহলে দেখো, ভিএক্স বারের জন্য একটা প্রেশার পাবে, আবার ভিওয়াই বারের জন্য একটা প্রেশার পাবে। ইয়েস অর না, একটু রিপ্লাই দেবে, একটু রিপ্লাই দেবে সবাই। তো তাহলে ভিজেড বারের জন্য আমরা একটা প্রেসার পাবো। ইয়েস ইয়েস, অবভিয়াসলি পাবে। ওটা নামুক। এখানে একটু বোঝা যাচ্ছে এগেইন দ্য গ্যাস ইজ আইসোট্রপিক সো মলিকুলার ভেলোসিটিজ আর অলমোস্ট ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড ইন ডিফারেন্ট ডিরেকশন। সো দেখো, প্রত্যেকটা কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি ইজ দ্য স্কোয়ার ভিএক্স স্কোয়ার বার ভিওয়াই স্কোয়ার বার ইজ ইকুয়াল টু ভিজেড বার স্কোয়ার। তাহলে প্রত্যেকটা ইকুয়ালি কী হচ্ছে, ভি স্কোয়ার, ভি স্কোয়ারটা কি, যে ভি স্কোয়ার বার দিচ্ছে এটা কি, টোটাল ভেলোসিটি। তাহলে টোটাল ভেলোসিটি ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার প্লাস ভিজেড স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার। এই জিনিসটা একটু বুঝতে হবে। আমি এখানে দেখছি তিনটে কম্পোনেন্ট অফ ভেলোসিটি যদি জানো, ভিএক্স এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ভিএক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর ভিওয়াই, জেড অ্যাক্সিস বরাবর ভিজেড, তাহলে টোটাল ভেলোসিটি কত তোমরা জানো ভেক্টর কনসেপ্ট থেকে, ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার, যে এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট জেড কম্পোনেন্ট তাদের ভেক্টর সাম যদি, ওদের যদি টোটাল ভেলোসিটি যদি ভিজেড হয় তাহলে কী হবে বলো, এক্স কম্পোনেন্টের স্কোয়ার ওয়াই কম্পোনেন্টের স্কোয়ার প্লাস জেড কম্পোনেন্টের স্কোয়ার ইকুয়াল টু ওদের যে রেজাল্ট্যান্ট ভেলোসিটি। মনে পড়ছে, একটু রিপ্লাই দেবে, তোমাদের এগুলো আবার পড়াবো পরে, মনে পড়ছে, একটু রিপ্লাই দেবে এসব না। যেমন নাকি যদি কোনো ভেক্টর এর এক্স ওয়াই জেড কম্পোনেন্ট হয়, এই লেন্থটা যদি আর হয়, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত হয় বলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করিয়েছিলাম তো ভেক্টর করানোর সময়, প্লাস জেড স্কোয়ার। এসব না, সেম কনসেপ্ট। যদি ভেলোসিটিটা যদি এক একটা কম্পোনেন্ট ভিএক্স ভিওয়াই ভিজেড, এটা কি ভেলোসিটি অ্যাক্সিসে তিনটে অ্যাক্সিস বরাবর ভেলোসিটি দিস হয়, তাহলে রেজাল্ট্যান্ট ভেলোসিটি যদি ভি হয় তাহলে এর সাথে এর কম্পোনেন্টগুলোর রিলেশন কি, এটা হয়। একটু রিপ্লাই দেবে, তাই তো? ইয়েস অর নো? Yes, sir. এবার যদি দেখো, যদি ভিএক্স, এখানে কি বলেছে দেখো, ভিএক্স স্কোয়ার মানে এটার স্কোয়ার ইকুয়াল টু ভিওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভিজেড স্কোয়ার, মানে প্রত্যেকটা অ্যাভারেজের সমান, তার মানে কি দাঁড়াবে, মানে এটাকেই এখানে এইগুলোকেই ডিনোট করা হয়েছে ভিএক্স বার ভিওয়াই বার ভিজেড বার বলে ডিনোট করা হয়, আর কিছু না, অ্যাভারেজগুলো। তাহলে এখানে দেখো ভিএক্স বার ইকুয়াল টু ভিওয়াই বার ইকুয়াল টু ভিজেড বার যদি হয়, তাহলে আলটিমেটলি কী দাঁড়াবে বলো, মানে এখানে কী দিচ্ছে, ভিএক্স বার ইকুয়াল টু ভিওয়াই বার ইকুয়াল টু ভিজেড বার, একটু রিপ্লাই দেবে। তাহলে এখানে কী লিখতে পারো তুমি, প্রত্যেকটা কম্পোনেন্ট ইন্ডিভিজুয়ালি সেম, তো ভিএক্স বার স্কোয়ার ভিওয়াই বারের জায়গায় তুমি কী লিখতে পারো, ভিএক্স বার
ভ্যালু তো সমান, বুঝতে পারছো? এই ডেরিভেশনটা আমি করে দিচ্ছি, একটু রিপ্লাই দেবে সবাই। ইকুয়াল টু ভি বার স্কোয়ার, তাহলে এখানে কি হবে 3 vx বারের স্কোয়ার ইকুয়াল টু ভি বার স্কোয়ার। তাহলে vx বার কত হবে বলো? vx বারের স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 1/3 ভি বারের স্কোয়ার। একটু রিপ্লাই দেবে, বুঝতে পেরেছো? এস আর নো? হ্যাঁ স্যার। ঋতজা and all of you, তাহলে vx bar square is equal to 1/3 v bar square, এটাই এসে এখানে, এটাই একটু কমপ্লিকেটেড ওয়েতে লিখেছে। তাহলে দেখো তুমি যে দেখতে পাচ্ছ এখানে vx bar square ইকুয়াল টু 1/3 v bar square, ভিটা রেজাল্ট্যান্ট, এইটা এই ইকুয়েশনে বসিয়ে দাও। এই যে এই ইকুয়েশনটা যে মার্ক করছি আমি, তাহলে vx বারের জায়গায় তুমি 1/3 v bar করে বসিয়ে দাও, এই যে এটা এই ইকুয়েশনে, বুঝতে পারছো তো? তাহলে vx বার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/3 v বার স্কোয়ার, তাহলে বসিয়ে দিলে কী দাঁড়াবে এটা? p ইকুয়াল টু nm ইন্টু 1/3 v বার স্কোয়ার, সেটাই এখানে লিখেছে। এই দেখো p ইকুয়াল টু 1/3 mn v বার স্কোয়ার, 1/3টাকে আগে লিখেছে, বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে সবাই। এস আর নো? হ্যালো হ্যাঁ স্যার। এখানে দেখো ডেনসিটি অফ দ্য গ্যাস কি? ডেনসিটি মানে কি? মাস বাই ভলিউম। পার ইউনিট ভলিউমে কত মাস আছে বলো তো? পার ইউনিট ভলিউমে এন নাম্বার অফ মলিকুলস আছে, তাই তো? এটা বললাম, আগেও বলেছি। পার ইউনিট ভলিউমে এন নাম্বার অফ মলিকুলস আছে, এবং প্রত্যেকটা মলিকিউলের যদি মাস এম হয়, তাহলে পার ইউনিট ভলিউমে টোটাল মলিকুলগুলোর মাস কত হবে? এন এম। পার ইউনিট ভলিউমে এন নাম্বার অফ মলিকুলস আছে এবং প্রত্যেকটা মলিকুলের মাস এম, তাহলে টোটাল মাস অফ দ্য মলিকুল পার ইউনিট ভলিউমে কত হবে? এন এম। ওকে, এবং ভলিউম যদি ওর ভি হয়, ক্যাপিটাল ভি, তাহলে এন এম বাই ভি করলে ওর ডেন্সিটি বেরিয়ে যাবে, মাস বাই ভলিউম করলেই ডেন্সিটি বেরিয়ে যাবে, সেটাই করেছে এখানে। দেখো রো ইজগাল টু এম এন বাই ভি, এবং যেহেতু আমি পার ইউনিট ভলিউম বলেছি, তাই না? এনটা কি? নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম, মাস এমটা কি? স্মল এমটা এক একটা মলিকুলের মাস, তা পার ইউনিট ভলিউমেই তো আমি ওর মাসটা বার করছি, তার মানে ভি ইকুয়ালস টু 1। এস না? একটু রিপ্লাই দেবে। এনটা কি? নাম্বার অফ মলিকুল পার ইউনিট ভলিউম, তাহলে ভি ইকুয়ালস টু 1, তাহলে এটা কি হলো? পি তোমার রো ইকুয়ালস টু মাস বাই ভলিউম, এন এম বাই 1, ভি ইকুয়ালস টু 1 এন এম। তো এখানে তুমি দেখো এন এম এর জায়গায় রোটা বসিয়ে দিচ্ছ, ভাবে বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। এন এমটা কি? ডেন্সিটি হচ্ছে আলটিমেটলি। সো পি ইকুয়াল টু 1/3 রো ভি স্কোয়ার, রো ভি বার স্কোয়ার। সবাই বুঝতে পারছে? একটু রিপ্লাই দেবে। এস আর নো? হ্যালো? হ্যাঁ স্যার। এটা একটু এখন স্পিড লাগবে, কারণ কিছু করার নেই, পরীক্ষার সামনে। এটা করার পরেও বলে দিচ্ছি, সবাই নোট ডাউন করে দেবে, অনেকের হয়তো এক্সাম পরে হবে আমি জানি। তো যেমন নাকি ঋতজা এবং সবাই, যে যার যেখানে আটকাবে বুঝতে গেলে নোট ডাউন করে রাখবে, আমি পরে তোমাদের যখন হয়ে যাবে নেক্সট উইকে আমাকে জিজ্ঞেস করবে, আমি বুঝিয়ে দেবো, ডিটেলে বুঝিয়ে দেবো। আমাকে এখন বাধ্য হয়ে একটু স্পিড তুলতে হচ্ছে, কারণ সবাইকে তো তাড়াতাড়ি এক্সামের জন্য তৈরি করে দিতে হবে। আফটার নেক্সট উইক ইউ ক্যান আস্ক মি, এবং প্রত্যেকটা আমি ধরে ধরে বুঝিয়ে দেবো যদি কোথাও গ্যাপস থেকে থাকে। আচ্ছা, এবারে দেখো এখানে সিম্পল ওয়েতে তোমাদের কাইনেটিক এনার্জির সাথে প্রেশারের রিলেশন বলছে। পি ইকুয়াল টু 1/3 রো ভি স্কোয়ার, তো একটু আগেই করলে। তো মাস পার ইউনিট ভলিউম ইকুয়াল টু ভলিউম ইন্টু ডেন্সিটি। এখানে দেখো ই ড্যাশ, এই জায়গাটা আমি দেখছি, দাঁড়াও। মাস পার ইউনিট ভলিউম, তো মাস পার ইউনিট ভলিউম কী হবে? পার ইউনিট ভলিউমের মাস কত হবে? ভলিউম ইন্টু ডেন্সিটি, দ্যাট ইজ ইউ নো মাস, মাস ইকুয়াল টু ভলিউম ইন্টু ডেন্সিটি। তো পার ইউনিট ভলিউমের মাস কত হবে? ভলিউমের পার ইউনিট ভলিউম মানে 1, তো পার ইউনিট ভলিউমের মাস কত হবে? রো ডেন্সিটি হবে, বিকজ ভি ইকুয়ালস টু 1। তো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ট্রান্সলেশন পার ইউনিট ভলিউম, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ট্রান্সলেশন কত হবে? দেখো ই ড্যাশটাকে বলছে কাইনেটিক এনার্জি, খুব মন দিয়ে শোনো। কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি মানে কি জানো? হাফ এম ভি স্কোয়ার। ইয়েস আর নো? একটু রিপ্লাই দেবে। হাফ এম ভি স্কোয়ার তো? ইয়েস আর নো? একটু রিপ্লাই দেবে, সবাই জানো কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন কি? হ্যাঁ হাফ স্যার। এম ভি স্কোয়ার। এবার এম ইকুয়াল টু কত জানো?
রো বাই ভি, মানে ডেন্সিটি বাই ভলিউম, এটা হচ্ছে ভি ফর ভলিউম, ঠিক আছে। আর এটা হচ্ছে ভেলোসিটিটাকে একটু বেঁকিয়ে দিলাম, স্কোয়ার। এবার পার ইউনিট ভলিউমে কি ভি ইকুয়ালস টু 1, তাহলে পার ইউনিট ভলিউমে কাইনেটিক এনার্জি কি দাঁড়াচ্ছে, হাফ রো ভি স্কোয়ার। এস আর না, সেটাই বলেছে, হাফ রো ভি স্কোয়ার পার ইউনিট ভলিউমে। তাহলে দেখো প্রেশার বাই কাইনেটিক এনার্জি রেশিও কী হচ্ছে, প্রেশার মানে কত, একটু আগেই বললো 1/3 রো ভি স্কোয়ার পার ইউনিট ভলিউমে, আর কাইনেটিক এনার্জি কত পার ইউনিট ভলিউমে হাফ রো ভি স্কোয়ার, তাহলে তাদের রেশিও কত হলো 2/3, বোঝা গেল। দ্যাট মিনস এবার তুমি প্রেশার ইটাকে এদিকে নিয়ে যাও, তাহলে কী দাঁড়াচ্ছে, পি ইকুয়াল টু 2/3 অফ ই, মানে প্রেশার ইকুয়াল টু 2/3 অফ এভারেজ কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম, বোঝা গেছে, এখানে এটাই বলেছে। এইবার কাইনেটিক ইন্টারপ্রিটেশন অফ টেম্পারেচার, এটা একটু দেখে নেবে, এখানে আমাকে তো অনেকটা এগোতে হবে, তোমাদের বলে দিচ্ছি। দেখো সিম্পল ডেনসিটির সাথে মলিকুলার মাস, ভলিউম ইত্যাদি রিলেশন বলে দিয়েছে, এইখান থেকেও তোমরা দেখতে পাবে। এই ডেরিভেশনগুলো একটু দেখবে, না বুঝতে পারলে আমাকে বলবে, ঠিক আছে, এক্সাম পারপাসে বলছি, কারণ না বুঝতে পারলে আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো, বাট দেখবে এতদূর যখন বলে দিচ্ছি ওটা বুঝতে পারবে। সো অ্যাকর্ডিং টু দ্য কাইনেটিক থিওরি, প্রেশার এক্সার্টেড বাই দ্য গ্যাস, দেখতেই পাচ্ছ 1/3 রো ভি স্কোয়ার, একটু আগে বললাম। এবার রো এর জায়গায় বসিয়ে দিয়েছে, ওর যদি মলিকুলার মাস এম হয় অ্যান্ড ভলিউম যদি ভি হয়, তাহলে রো ইকুয়াল টু মাস বাই ভলিউম, সেটাই বসিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো তো এবার ভলিউমটাকে এদিকে নিয়ে গেছে বাদিকে, তাহলে পিভি ইকুয়াল টু 1/3 এম ভি স্কোয়ার হলো। এবার এম ভি স্কোয়ারটাকে তুমি লিখতে পারো, একটু ঘুরিয়ে লিখেছে, 2 দিয়ে গুণ করে দিয়েছে, ওপরে 2 নিচে 2, তাহলে এখানে দেখো হাফ এম ভি স্কোয়ার, এটা কি দাঁড়াচ্ছে, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ 1 মোল অফ গ্যাস, কারণ 1 মোল অফ গ্যাসের মাসটা কী হয়, ক্যাপিটাল এম হয়, মলিকুলার মাস, তাই তো। তো এখানে দেখো সেইভাবেই এসছে, পিভি ইকুয়াল টু, এটা ডেরিভেশন করে 2/3 ই, এটা বসিয়ে দিয়েছে, তাহলে পিভি ইকুয়াল টু RT। এবার এইখান থেকে বিভিন্ন করে ই ইকুয়াল টু 3/2 RT বেরিয়েছে, মানে কাইনেটিক এনার্জিটা বেরিয়েছে ইন টার্মস অফ আর অ্যান্ড টি। এই ফর্মুলাটা তোমাদের একটু কাজে লাগতে পারে, এখান দিয়ে অঙ্ক আসে, ঠিক আছে। এবার অ্যাবভ ইকুয়েশন গিভস দ্য মিন কাইনেটিক এনার্জি অফ 1 মোল অফ গ্যাস, এটা কি 1 মোল অফ গ্যাসের কাইনেটিক এনার্জি পাচ্ছ। যদি n ইজ দ্য অ্যাভোগাড্রো নাম্বার, দেন হোয়াট উইল হ্যাপেন, একটা মোল, এটা কি বেরিয়েছে 1 মোল অফ গ্যাসের কাইনেটিক এনার্জি, এই যে ই ইকুয়াল টু, এই যে দেখতে পাচ্ছ এটা। এবার 1 মোল অফ গ্যাসে কতগুলো নাম্বার অফ মলিকুল থাকে বলো, অ্যাভোগাড্রো নাম্বার n, তাহলে পার মলিকুল কত কাইনেটিক এনার্জি হবে, দিস বাই ক্যাপিটাল এন, সেটাই করেছে, দেখো ই বাই ক্যাপিটাল এন করেছে, তাহলে ই ড্যাশটা কী হচ্ছে, কাইনেটিক এনার্জি পার মলিকুল, বোঝা যাচ্ছে, একটু রিপ্লাই দেবে, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে দিচ্ছে। এবার এটার জন্য আমি এটা বললাম আর বাই এন, এই যে রিডবার্গ কনস্ট্যান্ট, যেটা তোমাদের আজকে প্রথমেই বলেছিলাম, আর বাই এন, এই কোয়ান্টিটিটাকে বলা হয় কেবি, আর বাই এন মানে রিডবার্গ কনস্ট্যান্ট বাই তোমার অ্যাভোগাড্রো নাম্বার, এটা কি বোলজম্যান কনস্ট্যান্ট বলে, দ্যাট ইজ নোন অ্যাজ কেবি। একটু রিপ্লাই দেবে, বুঝতে পারছো, ইয়েস অর নো, দ্যাট ইজ নোন অ্যাজ বোলজম্যান কনস্ট্যান্ট। একটু রিপ্লাই দেবে সবাই, হ্যালো। হ্যাঁ স্যার। এখানে দেখো দাস মিন কাইনেটিক এনার্জি পার মলিকুল ইজ প্রপোর্শনাল টু দ্য, এখানে দেখতে পাচ্ছ কাইনেটিক এনার্জি ই, মিন কাইনেটিক এনার্জি পার মলিকুল কী বেরোলো, 3/2 কেবি ইন্টু টি, 0.2 মিনিট। দেখো টেম্পারেচার, টি ফর টেম্পারেচার, তার মানে দেখতে পাচ্ছ কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, এস আর নো, দেখতে পাচ্ছ টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল। তাহলে কাইনেটিক এনার্জি পার মলিকুল কি, হাফ এম ভি স্কোয়ার, নাম্বার অফ মলিকুলস, এই যে হাফ এম ভি স্কোয়ার মানে মলিকুলার মাস, তো হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/2 RT, এটা হচ্ছে মলিকুলার মাসের রেসপেক্টে বলেছে, 3/2 কেটি না। যদি এম মাস হয়, ক্যাপিটাল এম মাস হয়, তাহলে তার ক্ষেত্রে এনার্জি কত বেরিয়েছিল বলো, 3/2 RT, এই যে এটা কখন এসেছিল, যখন নাকি এই 3/2 RTটা কার ছিল, এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে, একটু ইম্পর্টেন্ট, বারবার আমি বলছি, 3/2 RTটা কাইনেটিক এনার্জি কার, এম মোল মাসের, মানে মলিকুলার মাস যখন ক্যাপিটাল এম, আর ইচ অ্যান্ড এভরি মলিকুলের কত, যখন এন দিয়ে ভাগ করে দিচ্ছে, তার 3/2 কেবিটি, এটা কি
ইচ অ্যান্ড এভরি মলিকুল, পার মলিকুল কাইনেটিক এনার্জি, বোঝা যাচ্ছে ডিফারেন্সটা? এইগুলো কিন্তু অঙ্ক করতে কাজে লাগবে। পার মলিকুল কাইনেটিক এনার্জি 3/2 কেভিটি। আর 1 গ্রাম মোল বা এম, যার মলিকুলার মাস যার এম, যার মধ্যে এন নাম্বার অফ মলিকুলস আছে, ক্যাপিটাল এন নাম্বার অফ, তার এনার্জি কত? 3/2 আরটি। তো 3/2 আরটি কাইনেটিক এনার্জি যার, তার মাস কত? ক্যাপিটাল এম, মলিকুলার মাস, বুঝতে পারছো তো? ওকে, তো হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/2 আরটি, ওই জন্য বসিয়েছে। তাহলে ভি বার স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 আরটি বাই এম। এইটা কি বলা হয়? মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। ভি আর এম এস হচ্ছে এই ভি বার স্কোয়ার যেটা এসছে তার স্কোয়ার রুট করলে যেটা আসবে, ভি বারের স্কোয়ার রুট করেছে দেখো, দ্যাট ইজ রুট মিন স্কোয়ার। এবং রুট মিন স্কোয়ারটা আমি পরে বলবো ডিটেলে, চিন্তা করতে হবে না। তো এখানে দেখতে পাচ্ছ ভি আর এম এস দ্যাট ইজ রুট মিন স্কোয়ার, দ্যাট ইজ স্কোয়ার রুট অফ ভি বার স্কোয়ার, কার সাথে প্রপোর্শনাল হচ্ছে? দেখো, টেম্পারেচারের স্কোয়ার রুটের সাথে প্রপোর্শনাল, এটা ইম্পর্ট্যান্ট। এই কনসেপ্ট দিয়ে অঙ্ক আসে। এবার রুট মিন স্কোয়ার কি, মোস্ট প্রবাবল ভেলোসিটি কি, এগুলো আমি বলবো পরে। এখানে কিছু অঙ্ক আছে, এগুলো সব দেখবে, সব ফর্মুলা বেসড প্রবলেম। এবার দেখো এইখানে এই যে ফর্মুলাগুলো করেছো, এই যে এনার্জি বেরোলো 3/2 আরটি, তারপর 3/2 কেবিটি পার মলিকিউল। স্যার, হ্যাঁ বলো। স্যার বললাম যে ওটা টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল কিভাবে হলো, বুঝতে পারলাম না। কে ঈশিতা বলছো? হ্যাঁ স্যার। ওকে, একটু যেই বলবে না নামটা আগে বলবো, কারণ আমি তো দেখতে পাচ্ছি না, বুঝতে অসুবিধা হয়। আচ্ছা আমি বলছি, এই যে ডেরিভেশনটা দেখো, কোথায় গেল ওটা? এই যে দেখো, এত অবধি তো বুঝেছিলে 3/2 2/3 ই হলো। তারপরে দেখো আইডিয়াল গ্যাস ইকুয়েশনে কি বলছে? পিভি ইকুয়াল টু আরটি, দেখতে পাচ্ছ তো? আইডিয়াল গ্যাস ইকুয়েশনে আইডিয়াল গ্যাস, তাহলে এইখান থেকেই তুমি পিভির জায়গায় আরটি বসিয়ে দিয়েছে। এই যে পিভি ইকুয়াল টু আরটি, এই পিভির জায়গায় আরটি বসিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো বলো? আরটি ইকুয়াল টু 2/3, এই যে আরটি ইকুয়াল টু 2/3, বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে। তো এবার ই ইকুয়াল টু তাহলে 3/2 আরটি হলো, এখান থেকে আসলো। তাহলে পার মলিকুল কত হবে? পার মলিকুল এবার এইখান থেকেই দেখো, পার মলিকুল এখন আর যেতে হবে না। তাহলে ই ইজ ইকুয়াল টু 3/2 আরটি বেরোলো। এবার ই মানে কি? 1 মোল, মানে এম মোল। এখানে দেখো আগেই লিখে দিয়েছে, এই যে এম মা, যার নাকি মাস হচ্ছে, মলিকুলার মাস হচ্ছে এম। তাহলে কাইনেটিক এনার্জি তোমার বেরোলো 3/2 আরটি। এবার যদি মাস ভেলোসিটির কনসেপ্টে যাও, তাহলে সেখান থেকে কী পাবে? হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার, সেটাই তোমার কাইনেটিক এনার্জি দেবে। তো এখানে হাফ ইন্টু মাস কত? ক্যাপিটাল এম, এই যে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? মানে এইখান থেকে, মানে আমি আরও এইখান থেকে মার্ক করছি, এইখান থেকে একদম এইখানে চলে আসবে যদি ডেরিভেশন দেখতে চাও। তাহলে হাফ এম ভি বার স্কোয়ার ইকুয়াল টু 3/2 আরটি, বোঝা গেছে? এবার ঈশিতা একটু রিপ্লাই দেবে, ভালো কোশ্চেন করেছে। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে তুমি ভেলোসিটির সাথে টেম্পারেচারের রিলেশন পেয়ে গেলে। ওকে, ভেরি গুড কোশ্চেন। এবার এইখানে দেখো, এগুলো তোমরা পারবে। ডেরিভেশন অফ গ্যাস ল, ডেরিভেশন করতে বলবে। বয়েল লর ডেরিভেশন কি? ভি ইজ ইকুয়াল টু প্রপোর্শনাল টু 1/p, এর ডেরিভেশন যদি করতে বলে কি করে করবে দেখো, তোমরা কাইনেটিক থিওরি যেই ডেরিভেশনটা করলে একটু পর আগেই দেখেছো, পি ইকুয়াল টু 1/3 রো ভি বার স্কোয়ার। রো এর জায়গায় মাস বাই ভলিউম করে দিয়েছো, বসিয়ে দিলে। তাহলে পিভি ইকুয়াল টু 1/3 এম ভি বার স্কোয়ার হলো। এবার দেখো, একটু আগেই দেখেছো ভি বার স্কোয়ারটা কার ওপর ডিপেন্ড করে বলো? টেম্পারেচারের ওপর। ভি বার স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ টেম্পারেচার, একটু আগেই বলেছি, তাই তো? এস অর নো? ভি বার স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, একটু আগেই দেখেছো, মনে পড়ছে ঋতজা? সো ভি বার, অল অফ ইউ টু রিপ্লাই দেবে। তো ভি বার ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ টেম্পারেচার, এস অর নো? তার মানে দেখো, পয়েন্ট টু বি নোটেড, যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে তাহলে ভি বারটাও কনস্ট্যান্ট থাকবে, একটু রিপ্লাই দেবে। ইফ টেম্পারেচার ডাজ নট চেঞ্জ দেন ভেলোসিটি উইল নট চেঞ্জ, একটু রিপ্লাই দেবে, বিকজ ভেলোসিটি সোললি ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার, একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? তো এখানে দেখো ডান দিকে 1/3 এম হচ্ছে মাস আর ভেলোসিটি ইজ ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পিভিটা কনস্ট্যান্ট থাকবে,
সেটাই তো হচ্ছে তোমার ইসের, সেটাই তো বলছে বয়েলস ল, তাই না? তাহলে প্রুফ হয়ে গেল। এইভাবেই এই পার্সপেক্টিভই সব করেছে, চার্লস ল এইভাবে করেছে, দেখবে সব বুঝতে পারবে। এই যে দেখো ভেলোসিটি কাইনেটিক থিওরির থেকে কী দেখতো, আমি যেটা বললাম সেটা এক্ষেত্রেও সেম, ভেলোসিটি ইজ ভি বার স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। এখন এইখানে দেখো দেখতে পারবে ভি ইজ প্রপোর্শনাল টু ভলিউম, এটা যখন ডেরিভেশন করবে দেখবে ইজ প্রপোর্শনাল টু ভি বার স্কোয়ার, আর ভি বার স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, দ্যাট মিনস ভলিউম উইল বি প্রপোর্শনাল টু টেম্পারেচার, যেটা কে বলছে চার্লস ল, তাহলে চার্লস ল প্রুফ হয়ে গেল। সিমিলারলি গে-লুসাক্স ল এটাও সেমভাবে করে দিয়েছে, সেম কনসেপ্টে, দেখবে বুঝতে পারবে প্রেশার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। আচ্ছা, পারফেক্ট গ্যাস ইকুয়েশনটাও দেখবে সবাই বুঝতে পারবে, এখানে না বোঝার কোনো কারণ নেই, না বুঝতে পারলে বলবে, সবাই বুঝতে পারবে, একই লজিক, ভি বার স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, সেখান থেকে এটা হয়েছে। এবার অ্যাভোগাড্রোস লসটা আমি একটু বলে রাখি, দেখি এর পরে আর কি আছে। এই গ্রাহামস ল অফ ডিফিউশন এখন করতে হবে না, যদি পারো দেখে রাখো, বাট যদি আসে আমাকে বলবে, বুঝিয়ে দেবো, বাট দেখলেও বুঝতে পারো, দেখলেও তোমরা হয়তো বুঝতে পারবে, এখন আমি করাচ্ছি না, পরে করিয়ে দেবো, আর যদি দেখো বুঝতে পারবে, অসুবিধা নেই। এবার অ্যাভোগাড্রো নাম্বারটা বলে রাখি, অ্যাভোগাড্রো নাম্বার মানে কি বলেছে, অ্যাভোগাড্রো নাম্বারের ইকুয়েশন ইট স্টেটস দ্যাট ইকুয়াল ভলিউমস অফ অল গ্যাসেস আন্ডার সিমিলার কন্ডিশন হ্যাভ সেম টেম্পারেচার, মানে সরি, ইকুয়াল ভলিউমস অফ অল গ্যাসেস আন্ডার সিমিলার কন্ডিশন, মানে সিমিলার কন্ডিশন মানে যদি ধরো দুটো গ্যাস আছে, দুটো কন্টেনারে গ্যাস আছে, এই দুজনের টেম্পারেচারও সেম, প্রেসারও সেম, দুটো কন্টেনারের ভেতরে ওদের ভলিউমও সেম। এটা যদি হয় তাহলে এই গ্যাসের মধ্যে যত নাম্বার অফ মোল গ্যাস থাকবে এর মধ্যে সেম নাম্বার অফ মোল গ্যাস থাকতে হবে, এটাই এর বক্তব্য, ঠিক আছে? তো সেটারই প্রুফ এখানে করেছে। দেখো প্রথম গ্যাসের দেখো গ্যাসের প্রেসারের ফর্মুলা অনুযায়ী কি 1/3 mn/v স্কোয়ার, m/v ইন্টু ভি বার স্কোয়ার ফর্মুলা, তো ক্যাপিটাল এম এর জায়গায় mn বসিয়ে দিয়েছে। নাম্বার অফ মলিকুলস, এম হচ্ছে কি এক একটা মলিকুলের মাস, এটা হচ্ছে নাম্বার অফ মোলস পার ইউনিট ভলিউম, আগেও পড়েছে এই ফর্মুলাটা, mn/v ইন্টু ভেলোসিটি স্কোয়ার, ভিটা হচ্ছে ভলিউম। যদি দুটো গ্যাস আছে তাদের দুটো গ্যাসের মধ্যে কী হবে, এমটা আলাদা হবে, এনটা আলাদা হবে, তাই না? এম কি মাস, দুটো ডিফারেন্ট গ্যাসের কি মলিকুলার মাসও ডিফারেন্ট হয়, নাম্বার অফ মোলসও যদি ডিফারেন্ট থাকে, তাহলে দেখো তাহলে তাদের ক্ষেত্রে ফর্মুলাটা কী হবে, যেহেতু দুজনের মধ্যে প্রেশারটা সেম আছে, যে বললাম প্রত্যেকটারই প্রেশার সেম, টেম্পারেচার সেম, ভলিউম সেম, এবার দুজনের মধ্যে যে N1 আর এটা ধরে N2, এবার অ্যাভোগাড্রো ফর্মুলাটা বলছে দ্যাট N1 শুড বি ইকুয়াল টু N2, এটাই প্রুফ করতে হবে। তাহলে এখানে দেখো কি বলছে, দুজনের প্রেশার যেহেতু সেম, তাহলে হাফ প্রেশারের ফর্মুলাটা কী পেয়েছে এখানে, 1/3 mn/v ইন্টু ভি বার স্কোয়ার, দুটো ইকুয়াল হতে হবে, দুটো ইকুয়াল করে দিয়েছে। এবার দেখো এইখান থেকে তোমরা যেহেতু ভলিউম সেম, ভলিউম কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে m1 n1 v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু m2 n2 v2 স্কোয়ার, এত অবধি দাঁড়িয়েছে। এবার দেখো যেহেতু পয়েন্ট টু বি নোটেড, এই ইকুয়েশনটা খুব মন দিয়ে দেখো, ভেলোসিটি আগেও পড়েছি যে ভেলোসিটি বার স্কোয়ার ইজ ডিপেন্ড অন হোম, টেম্পারেচার। যদি দুটো গ্যাসের টেম্পারেচার সেম থাকে তাহলে কি হবে বলো, ওদের ভেলোসিটিও সেম থাকবে, বিকজ আগেও বলেছি ভেলোসিটি সোললি ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার। যেহেতু দুটো গ্যাসের টেম্পারেচার সেম, তার মানে দুটো গ্যাসের ভেলোসিটিও সেম হতে হবে, দ্যাট ইজ v1 বার ইকুয়াল টু v2 বার হতে হবে। একটু রিপ্লাই দেবে, বুঝতে পারছো? ইয়েস অর নো? তাহলে এখানে দেখো ওটাই হয়েছে, তার মানে ওদের কাইনেটিক এনার্জি সেম হতে হবে, হাফ, তার মানে ভেলোসিটি সেম হলে কি কাইনেটিক এনার্জি সেম হবে, বিকজ কাইনেটিক এনার্জি শুধুমাত্র ভেলোসিটি না, কিন্তু কাইনেটিক এনার্জি ইজ অলসো ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার। এগেইন at a given temperature kinetic energy per molecule of each gas is constant and is independent of nature of the gas. এটা পরের দিন আমি ডিটেলে বলবো, কাইনেটিক এনার্জিটা পার মলিকুল ফিক্সড থাকে, বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, কারণ পার মলিকুল কাইনেটিক এনার্জি এখন হয়তো সবার গুলিয়ে যাচ্ছে, অল্প সময় বেশি পড়ছে, তো এটা স্বাভাবিক। দেখো আজকেই করিয়েছি আমি, কাইনেটিক এনার্জি পার মলিকুল কত হয় বলো তো, কেবিটি, দেখতে পারবে, আমি দেখাচ্ছি এখন, আজকেই করিয়েছি। একটু ওপরে দেখো, এই যে এই জায়গাটা, এই দেখতে পাচ্ছ কাইনেটিক এনার্জি পার মলিকুল, এই যে মার্কিং করছি, সবাই দেখতে পাচ্ছ?
আজকে করিয়েছি, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। সেটা কত বেরিয়েছে বলো? 3/2 কেবিটি। এখানে কি কোনো মলিকুলের মাসের ওপর ডিপেন্ড করছে? করছে না। কেবি ইজ এ কনস্ট্যান্ট। তার মানে দেখতে পাচ্ছ কাইনেটিক এনার্জি পার মলিকিউল ইজ সোললি ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার। পার মলিকুল, আমি কিন্তু মলিকুলার মাসের কথা বলছি না, বারবার বলে দিচ্ছি। মলিকুলার মাস হলে ক্যাপিটাল এম চলে আসে। তো কাইনেটিক এনার্জি পার মলিকুল ইজ ফিক্সড, দ্যাট ইজ 3/2 কেবিটি। তো এখানে এক একটা মলিকুলের তোমার মাস কত? এক একটা মলিকুলের মাস, ওর মলিকুলের মাস ছিল m1 আর ওর মলিকুলের মাস ছিল m2। তার মানে ওর কাইনেটিক এনার্জি পার মলিকুল কত হবে? হাফ m1v1 স্কোয়ার, ওর হাফ m2v2 স্কোয়ার। তার মানে m1v1 স্কোয়ার ইকুয়াল টু m2v2 স্কোয়ার হবে। এবার এই ইকুয়েশনটার সাথে তোমার আগে এটা এসেছিলো, এটার সাথে এটা কম্পেয়ার করে দেখো। দেখো m1v1 স্কোয়ার কেটে যাবে, কারণ দুটো সমান। তার মানে কি n1 ইকুয়াল টু n2 হবে, n1 ইকুয়াল টু n2 হবে। এটাই বলেছে। ঠিক আছে, এবার গ্রাহামস লটা এখন তোমরা পারলে দেখে নিও, এখন আমি বলছি না, এত অবধি থাক আজকে। আর ম্যাক্সওয়েল যেই লটা আছে, ম্যাক্সওয়েল লটা, এটা আমি পরের দিন বলে দেবো, হয়তো 10-15 মিনিট লাগবে। ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন এটা বলে দেবো। তারপরে তোমাদের আছে, যেটা বলে দিচ্ছি একটু দেখিয়ে দিই, অ্যাভারেজ রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এইখানে 3 ধরনের ভেলোসিটি আছে, তিনটে তোমাদের ডেরিভেশন নেই, কিন্তু তিনটের ফিজিক্স বুঝে রাখতে হবে। তিনটের ডেরিভেশন পাস কোর্সে বা তোমাদের ইসে লাগতে পারে, যখন হায়ার এডুকেশন পড়বে তখন ডিরাইভ করতে হতে পারে, বাট এখানে তোমাদের নেই। কোনটা কত ভেলোসিটি সেই ভ্যালুগুলো মনে রাখতে হবে, এবং শুধু ভ্যালু মনে রাখলে হবে না, কিভাবে বার করছে এর ফিজিক্সটা বুঝে রাখতে হবে। তিনটে ভেলোসিটি কী ধরনের, কী জিনিস, এটা করলেই হয়ে যাবে। এরপরে দেখছি, এরপরে কিছু প্রবলেম আছে, নিউমেরিক্যালস আছে, তারপরে ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। পরের দিন এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? পরের দিন এটা শেষ করে দেবো আমি। আচ্ছা বলো, কার কি পরীক্ষা কবে একটু বলো তো, আজকে এত অবধি থাক।